জান, তোমার এই ঠোঁটজোড়া আমাকে খুব টানছে, প্লিজ একটু কাছে আসো না। তুমি কি লাল পানি খাইছো? কি? লাল পানি খাইছি মানে? বিয়ের আগে এসব কি বলো? কি বলি শুনতে পাও না? ওয়েট, বুঝিয়ে দেই কি বলছি। রিয়া পড়ার টেবিল থেকে উঠে সোজা আবিরের দিকে ঝুঁকে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আবির হতভম্ব হয়ে গেল রিয়াকে সরিয়ে দিতে চাইলে। রিয়া আবিরের মাথার চুল খামচে দিয়ে ধরল। আবির আর রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলো না। হঠাৎ করে বাইরে কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে রিয়া আবিরকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ার ভান ধরল। আর আবির অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়েছে। রিয়া আবিরের এমন তাকিয়ে থাকা দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। রিয়ার আম্মুর ডাক শুনে আবির রিয়ার দিকে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, মামি কিছু বলবেন? দুজন খেতে আই, অনেক পড়ছস। আম্মু তুমি যাও, আমরা আর একটু পরে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আই। রিয়ার আম্মু চলে গেল। আবির রিয়ার দিকে ভুরুকুসকে তাকিয়ে বলল, ওই ফাজিল আমার ঠোঁট জোড়া কি খেয়ে ফেলবে নাকি? ইচ্ছে তো করে এক কামড়ে খেয়ে ফেলি, কিন্তু পরে তোমার জন্য কষ্ট হয়। কামড় দিয়ে খেয়ে ফেলে তুমি আবার ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারবে না, সেটা ভেবে খেয়ে ফেলি না। ধ্যাত, যত সব ফালতু কথা। চলো খেতে যাই, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। আবির আর রিয়া উঠে পড়ল। বই বন্ধ করে দুইজন ড্রয়িং রুমে চলে গেল। গিয়ে দেখে রিয়ার আব্বু আর আবিরের আম্মু খাবার টেবিলে বসে আছে। আবির আর রিয়াকে দেখে বলল, তোমরা এসে গেছো? ভাবি ওরা এসেছে, এখন তো খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। তোমরা বলো না আমায় খেতে দিতে। ফুপি, আমি তোমায় খেতে দেই। আবিরের আম্মু খুশিতে হাততালি দিতে লাগলো। আবির কিছু না বলে পাশে বসলো। রিয়া আবিরের আম্মুকে খাবার প্লেটে খাবার দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল। ফুপি তুমি খাও। রিয়ার কথা শুনে মিষ্টি করে হাসি দিয়ে ছোট বাচ্চাদের মতো খেতে লাগলো। রিয়া হাসি মুখে আবিরের পাশে গিয়ে বসলো। আবির ওর আম্মুর দিকে একবার তাকালো, আর একবার ওর মামার দিকে তাকালো। আবিরের মামি এসেছে, সবাইকে খাবার দিয়ে নিজে খেতে বসলো। আবির অল্প খাবার খেয়ে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে রিয়া, তুই পড়তে বসবি নাকি ঘুমাবি? আমারও ঘুম পাচ্ছে, আর পারবো না। ওকে আন্টি, আপনি ঘুমাবেন কখন? ঘুমাবো না, ঘুমালে খালি পচা স্বপ্ন দেখি। না চলেন, আমি আপনাকে ঘুম পাড়িয়ে দেই। আবির ওর আম্মুকে ধরে নিয়ে যেতে লাগলো। আবিরের পিছন পিছন রিয়াও যেতে লাগলো। আবির ওর আম্মুকে শুয়ে দিয়ে মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আবিরের আম্মু ঘুমিয়ে গেল। আবিরের চোখে বেয়ে কয়েক ফোঁটা পানি পড়তে রিয়া আবিরের কাছে এসেছে বলল, কান্না করো না ফুপি, একদিন ঠিক হয়ে যাবে। আর ডাক্তার তো দেখাচ্ছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জানো রিয়া, নিজের আম্মুকে আন্টি বলাটা জানো রিয়া, নিজের আম্মুকে আন্টি বলাটা কতটা কষ্টকর, এইটা আমি ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ কেন আমার সাথে এমন করলো? আমি এমন একটা মানুষ যে নিজের পিতার পরিচয় জানি না, ছোটবেলা থেকে নিজের আম্মুকে আন্টি বলে ডাকতে হচ্ছে। আর এখন নিজের আম্মু জেনেও মন চাইলেও আম্মু বলতে পারি না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলো? আমি জানি আবির তোমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করবে বলো? ফুপি তো তোমাকে চেনে না, তোমাকে ভাগ্নে হিসাবে জানে। আচ্ছা আবির, আমার কি মনে হয় জানো, কি? আম্মু নিশ্চয়ই তোমার আব্বুর ব্যাপারে জানে, বাট কেন বলেন না? এই জিনিসটা বুঝতে পারি না। আমারও তাই মনে হয়। আচ্ছা ওইসব বাদ দাও, তুমি আম্মুর সাথে শুয়ে পড়ো, আমি আমার রুমে চলে যাই। আবির চলে যেতে নেবে, সাথে সাথে রিয়া আবিরের হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ঠোঁট আলতো করে কিস করে দিল। আবির ভুরুকুসকে বলল, ধুর ফাজিল মেয়ে, সব সময় এমন করো কেন? আমার স্বামীকে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। উষ্টা চেনো, একটা উষ্টা মারবো, মামা মামি যেন শুনে না। শুনুক গা, আমি তো তোমাকে বিয়ে করব, তাছাড়া কাউকে বিয়ে করব না। যাই হোক, কথা ওইটা না, কথা হইলো তোমার ঠোঁটজোড়া অনেক স্বাদ। আবির কথাটা বলে চলে গেল দরজার কাছে, গিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। আবির নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলো রিয়ার ডাকে। আবির চোখ জোড়া ডলতে ডলতে রিয়ার দিকে পিটপিটি চাইল। রিয়া আবিরের এমন অবস্থা দেখে ফিক করে হেসে দিয়ে বলল, আবির বাবু আবার ঘুমাবে? আবির মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলে রিয়া বলল, আচ্ছা ঘুমাও, আমি আব্বুকে ডাক দিয়ে নিয়ে আসছি।
রিয়ার কথা শুনে সাথে সাথে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচে যেতে লাগলো এক প্যাক পা করে। ড্রয়িং রুমে আবিরের আম্মু বসে আছে। রিয়ার আম্মু আবিরের আম্মুর দিকে রাগী লুক নিয়ে তাকাতে আবিরের আম্মু শান্ত হয়ে গেল। আবির বিষয়টা দেখেও না দেখার ভান করে বলল, মামি, রিয়া কোথায়, কলেজে যাবে না? ওই তো রেডি হতে গেছে, তুমি খেতে বসো। রিয়া আসুক, তারপর একসাথে খাই। মামি, আম্মুকে কি খেতে দিয়েছেন? না, দেয় নাই। আম্মুকে খেতে দেন। আবির, তোমার আম্মু কখন আসলো? কই বড় আপুকে তো দেখছি না। আম্মু আসে নাই, আমি আপনার কথা বলছি। আপনি তো আমার খালামণি হন, সেখানে আপনি আম্মু ধরতে গেলে? হ্যাঁ, তাই তো, আমিও তো তোমার আম্মু। ইয়া, আমি আবিরের আম্মু। হুররে! আবিরের আম্মু কথাগুলো বলে সোফা থেকে উঠে নাচতে লাগলো। রিয়ার আম্মু বিরক্ত হয়ে চলে গেল। আবির ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, এভাবে লাফালাফি করো না, ব্যথা পাবে তো। আবির থামিয়ে দিলে আবিরের দিকে ওর আম্মু একবার তাকিয়ে কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলল, আচ্ছা, তুমি আমার ছেলে না তো? আমার তো বিয়ে হয় নাই। আবির ওর আম্মুর কথা শুনে আর কথা বাড়ালো না, কারণ এটা প্রায় হয়ে এসেছে। আবির খাবারের টেবিলে গিয়ে বসিয়ে দিল। রিয়া এসেছে, খাবারের টেবিলে বসলে ওদের তিনজনকে খাবার বেড়ে দিল। রিয়া আর আবির তাড়াতাড়ি করে খেয়ে নিল। খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবির রিয়াকে বলল, তুই গেটের বাহিরে যা, আমি সাইকেল নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো জান। উফ রিয়া, বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মামা মামি শুনতে পারলে কি হবে বুঝতে পারছো? শুনলে শুনুক, এতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে বিয়ে করব, তাই আমার হবু বরের সাথে যা ইচ্ছা করব। দূর যাও তো। আবির সাইকেলটা নিয়ে আসতে চলে গেল। রিয়া গেটের বাইরে আবিরের জন্য অপেক্ষা করতে লাগলো। আবির সাইকেল নিয়ে রিয়ার সামনে দাঁড়ালে রিয়া পিছনে বসলো। আবিরের শার্ট খামচি দিয়ে ধরে বসলো। আবির সাইকেল চালাতে লাগলো। রিয়া আবিরের সাইকেল চালাতে দেখে বলল, আব্বু পারলে কিন্তু তোমাকে একটা বাইক কিনে দিতে পারে। এইভাবে সাইকেল চালাতে তোমার কষ্ট হয়। আমার বাইক চাই না, মামা মামি আমাদের জন্য যা করছে এতে আমি অনেক খুশি। আমাদের মা ছেলের দায়িত্ব নিয়েছে, এতে আমার অনেক পাওয়া। দায়িত্ব কি আর সাথে নিয়েছে? বাড়িটা তোমার নামে, তাই তোমাদের দায়িত্ব নিয়েছে। মাস গেলে বাসা ভাড়া আব্বু তুলে, সেই অনুযায়ী তোমাকে বাইক কিনে দেওয়া উচিত। তাতে কি হইছে? আমাদের দায়িত্ব নিয়েছে, এতে অনেক। আর তুমি মামা মামিকে নিয়ে এভাবে কথা বলছো কেন? কেমন ভাবে কথা বললাম? যা সত্যি তাই বলেছি। এত সত্যি বলতে হবে না, চুপচাপ থাকো। আবিরের কথা শুনে মুখ ভেঙচি কেটে চুপচাপ বসে থাকলো। দুইজন কলেজের সামনে গিয়ে রিয়াকে নামিয়ে দিয়ে সাইকেলটা এক পাশে রেখে দুইজন ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে একসাথে বসলো। স্যার আসলে দুজন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। সব ক্লাস শেষ করে কলেজে ছুটি হলে দুইজন কলেজ থেকে বের হয়ে গেল। আবির সাইকেল নিয়ে রিয়ার পিছন পিছন যেতে লাগলো। কি হলো, সাইকেলে যাবে না নাকি? না, যাব না। তুই যা, প্রচুর সাইকেল। সাইকেলে আবার কি হলো? যাইতে ইচ্ছে করছে না, তাই যাব না। তুই একাই যা। তাহলে রিকশায় ওঠো। তোর চিন্তা করতে হবে না, তুই যা। তুই যা তো তোর বেস্টুকে নিয়ে। আবির ভ্যাবাচাকা খেয়ে ভুরু কুঁচকে বলল, হ্যাঁ বলো কি? রাগ যা করার সাইকেলে উঠে করো, এভাবে হেঁটে যেও না তো, মামা রেগে যাবে কিন্তু। আবিরকে কিছু বলতে না দিয়ে রিয়া রিকশায় উঠে চলে গেল। আবির ওর পিছন পিছন সাইকেল নিয়ে যেতে লাগলো। বাসার সামনে গিয়ে রিয়া রিকশা ভাড়া দিয়ে গেট দিয়ে ভরে চলে গেল। আবির ওর পিছন পিছন ঢুকলো, সাইকেল রেখে বাসার ভিতরে ঢুকলো। রিয়া সোজা ওর রুমে চলে গেল। আবির ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। রুম থেকে বের হয়ে ওর আম্মুর রুমে গেল। রুমে গিয়ে দেখে ওর আম্মু ঘুমিয়ে আছে। আবির ওর আম্মুর পায়ের কাছে বসে কিছুক্ষণ ওর আম্মুর দিকে তাকিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রিয়া ব্যালকনি থেকে বের হয়ে দেখে আবির বসে আছে। কি ব্যাপার, তুই এখানে কেন? দেখো, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। রাইমা আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ ওই বাসায় চলে যাচ্ছে, যার কারণে জড়িয়ে ধরে। বাসায় যাচ্ছে তো কি হয়েছে? তাই বলে জড়িয়ে ধরতে হবে নাকি? আমার সাথে ফাজলামি করস? রুম থেকে বের হয়ে যা। তোর কোনো কথা শুনতে চাই না, তুই তোর বেস্টুর কাছে যা। রিয়া প্লিজ, সামান্য বিষয় নিয়ে এত রাগ দেখাবে না তো। তুমি ভালো করে জানো আমি তোমার
অবহেলা সহ্য করতে পারি না। আমার অনেক খারাপ লাগে। প্লিজ ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। তাও রাগ করে থেকো না। রিয়া কিছু বলতে যাবে, আবিরের আম্মু ঘুম ভেঙে গেলে উঠে বসে আবির আর রিয়ার দিকে পিটপিটিয়ে তাকিয়ে বলল, কি হয়েছে রিয়া আম্মু, তুমি রাগ করছো কেন? ফুপি, তোমার ছেলেটা এমন লুচ্চা হয়ে গেছে। ওর যে বেস্টু আছে না, ওই মেয়েটার সাথে আজ কি করেছে জানো? রিয়ার কথা শুনে আবিরের আম্মু আবিরের দিকে একবার রিয়ার দিকে তাকিয়ে দেখলো, প্রশ্নসূচকভাবে রিয়ার দিকে তাকালো। আবির রিয়ার দিকে রাগী লোক নিয়ে বলল, রিয়া, বাড়াবাড়ি একদম ভালো লাগে না কিন্তু। বাড়াবাড়ি কি বলি? তুই কলেজে কি করে বেড়াস? রিয়া, লিমিটের ভিতরে থাকো, বাইরে যাস না। দেখছো ফুপি, ওই কত বড় বেয়াদব। আমি ওর 1 বছরের বড়, আমাকে ওই তুই বলে ডাকছে, তাও চোখ গরম করে। আবির, তুমি তো অনেক পচা হয়ে গেছো। আম্মু, ওই আমার বয়স বড় হইলে কি হবে? ওই তো আমার ক্লাসমেট, তাই না? সেখানে আমি ওকে তুই বলতে পারি। ক্লাসমেট সাথে সবাই তুই বলে তো ডাকে। তাও ঠিক। আরে ফুপি, এটা তো বাসা, তাই না? কলেজে বললে মানায়, বাসায় তো আমি ওর সিনিয়র। তাও ঠিক। আবির আর রিয়ার ভেতরে ঝগড়া লেগে গেল। আবিরের আম্মু একবার আবিরের দিকে তাকায়, আরেকবার রিয়ার দিকে তাকায়। এভাবে তাকাতে তাকাতে রিয়ার আম্মু এসেছে, ধমক দিয়ে বলল, হচ্ছেটা কি? কখন থেকে খেতে ডাকছি, কানে যাচ্ছে না দুজনের? এখানে দুজন ঝগড়া শুরু করে দিয়েছোস? রিয়ার আম্মুর কথা শুনে আবির ভয় পেয়ে গিয়ে ঢোক গেলে মাথা নিচু করে তাকিয়ে থাকলো। রিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির ও রিয়ার আম্মুর পিছন পিছন যেতে লাগলো। টেবিলে বসলে রিয়ার আম্মু খেতে দিল। দুইজন চুপচাপ খেয়ে নিল, যার যার রুমে যেতে নিবে। তখনই পিছন থেকে রিয়ার আম্মু বলল, আবি, তোমার আব্বু আম্মু আসবে, তুমি আর রিয়া স্টেশন থেকে নিয়ে আসো। কি আম্মু আব্বু আসবে? আমাকে তো আগে বলেন নাই। কখন নিয়ে আসতে হবে? 20 মিনিট পরে দুজন বের হয়ে যাও। ফুপি ফুপা হঠাৎ আমাদের বাসায় আসবে? এইটা আবার কেমন কথা? কেমন কথা আবার? এত উল্টা ধরো কেন? ফুপি তো এখন অফিস ছুটি থাকার কথা না, তাই বলছি হঠাৎ এখন আসবে। তার এখানে দরকার আছে, তাই আসবে। আর আবিরকে অনেকদিন দেখে না, তাই আসবে। যখন তাদের বাসায় ছিল কম অত্যাচার তো করে নাই, এখন আবার ভালোবাসায় তো। রিয়া, আমার আম্মু আব্বুকে নিয়ে বাজে কথা বলবে না। ছোট থেকে ওনারা আমায় লালন পালন করছে। ওনারা আমার জন্য যা করছে এ তো অনেক। হ, এই জন্য চাকর বানিয়ে রাখছিল 8 বছরের বাচ্চাকে দিয়ে এত কাজ করাতো। আবার বলো যা করছে অনেক। তুমি এত বোকা কেন? এই তুমি চুপ করো। সব কিছু নেগেটিভভাবে নাও কেন? ভালো দিক মনে রাখতে পারো না? ওনারা আমাকে ক্লাস 10 পর্যন্ত পড়াইছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, এটাই অনেক। এইসব পুরনো কথা ভেবে লাভ নাই। ভালো কিছুগুলো মনে রাখতে শিখো। চুপ কর, তোর মতো এত ভালো আমি না, যত সব ফালতু। আবির কিছু বলতে যাবে, তার আগে রিয়ার আম্মু ধমক দিয়ে বলল, উফ, দুজন চুপ করবে? এত ঝগড়া করতে তোমাদের কেমন লাগে? যাও দুজন, এখন থেকে আর যা বলছি মনে থাকে যেন। রিয়ার আম্মুর কথা শুনে দুইজন চুপচাপ নিজের যার যার রুমে চলে গেল। আবির রুমে গিয়ে টেবিলের সামনে বসে রিয়ার কথা ভাবতে লাগলো। হঠাৎ রিয়া আবিরের রুমে এসেছে, বলল, কিরে বলত, এভাবে কি ভাবিস? রিয়ার কণ্ঠ পেয়ে সাথে সাথে ভাবনা জগৎ থেকে বের হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা রিয়া, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? আর ভালো যদি না বাসতাম তাহলে তোর সাথে এত পাগলামি কখনোই করতাম না। আমার অনেক ভয় হচ্ছে। রিয়া আবিরের কাছে এসেছে। আবিরের কোলে বসে আবিরের দুইটা গাল দুই হাত দিয়ে ধরে ঠোঁট আলতো করে কিস করে বলল, কিসের এত ভয়? আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তুমি আমাকে হারানোর ভয় করছো নাকি? আমি মানলাম তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে যদি মামা মামি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তখন কি হবে বলতে পারো? বললেই হলো নাকি? আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি শুধু আমার আবির বাবুটাকে চাই। আমি বিয়ে করলে আবির বাবুকে করব, না হইলে কাউকে করব না, সারা জীবন সিঙ্গেল থাকবো। আচ্ছা, এইসব বাদ দাও, আমার কোল থেকে উঠো, রেডি হয়ে আসো, যাও, আমাদের বের হতে হবে। ওয়েট, তোমাকে একটু কিস করতে দাও। সব সময় খালি কিস আর কিস, কারো চোখে পড়লো না? দুইজনের 12টা বেজে যাবে। আমি তো চাই কেউ দেখুক আর আমাদের বিয়ে দিয়ে দিক। দেখ ফাজিল, উঠো, না হলে কিন্তু আমি কিছু একটা করে বসবো।
আবিরের কথা শুনে রিয়া মুচকি হেসে বলল, কি করবেন করেন, আমি উঠবো না। দূর ওঠো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না কিন্তু। করতে বলেছে কে? ওয়েট, দেখাচ্ছি মজা। আবির রিয়ার কোমরে হাত রাখতে রিয়া কেঁপে উঠল। আবির আস্তে আস্তে রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়ার লজ্জা চোখ দুইটা বন্ধ করে ফেলল। আবির রিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে ওর অনেক ভালো লাগলো। ওই কিস করা বাদ দিয়ে রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। রিয়া আবিরের ঠোঁট স্পর্শ না পেয়ে চোখ খুলে দেখে আবির ওর দিকে তাকিয়ে আছে। রিয়া ভুরুকুসকে ধাক্কা দিয়ে কোল থেকে উঠে মুখ ভেংসি দিয়ে বলল, জানতাম আপনার এত সাহস নাই। আমাকে কিস করবেন? আচ্ছা, তুমি এত ভীতু কেন? তোমার জায়গায় আমি থাকলে এতদিনে তোমাকে আমি বাচ্চার মা বানিয়ে দিতাম। রিয়ার কথা শুনে আবির ভুরুকুসকে তাকায়। রিয়া লজ্জা পেয়ে জিভায় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আবির রিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলো। কিছুক্ষণ হেসে চেয়ার থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। শার্ট চেঞ্জ করে আরেকটা শার্ট পরে নিল। তারপর নিচে গিয়ে রিয়াকে সাথে নিয়ে স্টেশন যেতে লাগলো। রিয়া আবিরের সাইকেলের পিছনে বসে থেকে লজ্জা মাথা নিচু করে আছে। আবির রিয়াকে বলল, কি ব্যাপার, আমার লজ্জাবতী বউটা এত লজ্জা পাচ্ছে কেন? রিয়া আবিরের কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া হা করে আবিরকে বলল, আমি কি ভুল শুনছি? কি বললে? আবার বলো তো। আমি মনে হয় ভুল শুনছি। কি ভুল শুনলে? মনে হইলো তুমি আমায় লজ্জাবতী বউ বলেছো। হ্যাঁ বলেছি তো, তুমি তো আমার লজ্জাবতী বউ। যা ফাজিল, দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ, আর অনেক সাহস বেড়ে গেছে মনে হয়। আবির রিয়ার কথা শুনে সজোরে হাসতে লাগলো আর রিয়াকে বলল, বড় হয়েছি, এখন তো সাহস হবেই। আর দুষ্টু বউয়ের সাথে থাকলে কে বা দুষ্টু হবে না বলো? দূর ফাজিল, আমার শরম করছে খুব। ওরে বাবা, তোমার শরম আছে? আমি তো জানতাম লজ্জা শরম বলে তোমার কিছুই নাই। আবিরের কথা শুনে রিয়া রেগে গেল। আবিরকে পিছন থেকে বলল, ওই সাইকেল থামা। আবির সাইকেল থামিয়ে কিছু বলার আগে রিয়া সাইকেল থেকে নেমে আবিরের সামনে গিয়ে কলার ধরে রাগী লোক নিয়ে বলল, কি বললি? আমার লজ্জা শরম বলে কিছুই নাই। আরে বাবা, আমি তো মজা করছি। এই কথা এভাবে সিরিয়াসলি নেওয়ার কি আছে? ধুর, কলার ছাড়ো। সবাই এদিকে তাকিয়ে আছে কিন্তু। থাকুক গা, ওতে আমার কি? তুই আমাকে বেহায়া বলস, আর আমি তো সম্মানের কথা ভাববো নাকি? যাক বাবা, সামান্য বিষয় নিয়ে কেউ এমন করে? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হইছে। এখন কলার ছেড়ে চলো, সময় নাই আমাদের হাতে। রিয়া আবিরের কথা শুনে ছেড়ে দিয়ে সাইকেল থেকে উঠে যেতে লাগলো। স্টেশনে পৌঁছে গিয়ে দেখে রহিমা বেগম বসে আছে আর রহিমা বেগমের স্বামী। আবির তাদের দেখে দৌড়ে গিয়ে বলল, সরি আম্মু, দেরি হয়ে গেল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোরা ভালো আছোস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আব্বু আমার কাছে ব্যাগ দেন। আবির রহিমা বেগমের স্বামীর হাত থেকে ব্যাগটা নিয়ে হাঁটা দিল। আবিরের পিছন পিছন রিয়া আর রহিমা বেগম যেতে লাগলো। স্টেশন থেকে বের হয়ে আবির একটা সিএনজি ভাড়া করে ওনাদের দুজনকে তুলে দিল। রহিমা বেগম রিয়াকে বলল, রিয়া, তুই আমাদের সাথে আয়। না ফুপি, তোমরা যাও, আমি আর আবির আসছি। ওনারা আর কথা না বাড়িয়ে চলে গেল। আবির আর রিয়া সিএনজি পিছন পিছন যেতে লাগলো। আবির রিয়াকে বলল, তুমি চাইলে তো ওনাদের সাথে যেতে পারতে। এইভাবে হুদাই আমার সাথে কষ্ট করে যেতে লাভ আছে? কেন, তোমার কি সমস্যা হচ্ছে নাকি আমাকে নিয়ে সাইকেল চালাতে? দ্যাট, খালি সব কিছু উল্টাপাল্টা ভাবে নাও কেন? সোজাভাবে কথা নিতে পারো না? তো কি করব? জানো আমি ওনাদের সাথে যাব না। যতক্ষণ তোমার সাথে থাকি আমার ভালো লাগে, বাট তুমি আমাকে খালি দূর দূর করে তাড়িয়ে দিতে চাও কেন? ভুল হইছে, ক্ষমা করেন। রিয়া আর কোনো কথা বলল না। আবিরও চুপচাপ সাইকেল চালাতে লাগলো। বাসার সামনে গিয়ে নামলে আবির সিএনজি ভাড়াটা দিয়ে ব্যাগ হাতে নিল। এক হাতে আরেক হাত দিয়ে সাইকেল চালিয়ে গেট ভেতর দিয়ে ঢুকলো। সাইকেলটা রেখে বাসার ভেতরে চলে গেল। রহিমা বেগম তার স্বামীর সবার সাথে কুশল বিনিময় করলো। আবির গেস্ট রুমে ওদের নিয়ে গেল। ব্যাগটা রুমে রেখে আসতে যাবে তখনই রহিমা বেগম আবিরকে বলল, আবির, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ আম্মু বলেন। আচ্ছা শোনো, আমরা ফ্রেশ হয়ে নিই, অনেক ক্লান্ত লাগছে, তুই বসে। আচ্ছা আমি এখন যাই, আপনারা একটু রেস্ট নেন। যা কথা আছে পরে শোনা যাবে, আপাতত রেস্ট নেন।
আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর রুমে চলে গেল। টেবিলের সামনে বসে পড়তে লাগলো। রিয়া আবিরের পাশে এসেছে, বসলো। আবির রিয়াকে দেখে বলল, কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? পড়তে বসবে না নাকি? পড়ার ইচ্ছা নাই, আগামীকাল পড়বো। মামিকে ডাক দিব নাকি? দূর, খালি মামি মামি করো কেন? তাহলে পড়তে বসো। রিয়া কিছু বলতে যাবে তার আগেই রিয়ার আম্মুর ডাক পড়ল। আবির বই রেখে রিয়াকে বলল, ড্রয়িং রুমে চলো। মামি ডাকে কেন, চলো। আবির আর রিয়া যেতে লাগলো। ড্রয়িং রুমে গেলে আবির দেখতে পেল সবাই সোফায় গোল হয়ে বসে আছে, আর আবিরের আম্মু বসে থেকে বিস্কুট খাচ্ছে। আবির আর রিয়াকে দেখে বলল, রিয়া বসকে, তোর সাথে তোর ফুপি কথা বলতে চাইছে। কি কথা ফুপি? রিয়া, তোর জন্য একটা বিয়ের সম্বোধন নিয়ে এসেছি। ছেলে দেখতে মাশাআল্লাহ। বিয়ের পর তোকে নিয়ে লন্ডনে চলে যাবে। ওইখানে ওদের বিজনেস আছে। রহিমা বেগমের কথা শুনে আবির আর রিয়া একে অপরের দিকে তাকালো। আবির চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া কি জবাব দেবে সেই আশাতে বসে থাকলো। রিয়ার আম্মু বলল, তুই কি ছেলেটাকে দেখবি? আপা, আপনি ওকে ছবিটা দেখান। ওয়েট, আমাকে ছবি দেখাতে হবে না। তোমাদের একটা কথা সুন্দরভাবে বুঝিয়ে বলি, আমি এই বিয়ে করব না, তাই আমার ছবি দেখার কোনো দরকার নেই। রিয়ার কথা শুনে সবাই চমকে উঠল। রিয়ার আব্বু আম্মু রাগে আবিরের আম্মুর দিকে তাকিয়ে বলল, দেখছো, তোমার মেয়ের কথা শুনো। তা বিয়ে কেন করবি না শুনি? আমার ইচ্ছা নাই তাই। চুপ কর। ভালো পাত্র, এমন পাত্র হাতছাড়া করতে চায় না। তুই রাজি হ বা না হ, তোকে বিয়ে করতেই হবে। মানে কি? আমাকে কি জোর করে বিয়ে করাবে নাকি? দেখো, আমার সাথে জোর খাটাতে এসেছো না? আমি কারো জোর খাটানো পছন্দ করি না, ভালো করে জানো। আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। এখানে তোমরা বেশি বেশি বাড়াবাড়ি করো না। কেন বিয়ে করবি না? তার কারণটা বল। এমনিই করব না। এমনি বলে কোনো কথা নাই। কেন বিয়ে করবি না সেটাই বল। রিয়াকে সবাই জোরাজুরি করতে লাগলো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, আমি আবিরকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে আবিরকে বিয়ে করব। রিয়ার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলে। রিয়ার আম্মু তো রেগে আবিরের দিকে তাকিয়ে বলল, আমি আগেই জানতাম এই ছেলেটাই আমার মেয়ের মাথা খাবে। একে ওর বাপ তো ওর মায়ের সর্বনাশ করেছে, এখন এই আমার মেয়ের সর্বনাশ করা বাকি আছে। আগেই বলেছিলাম ওদের রক্ত খারাপ। আমার কথা মিলল তো? মামি, এইগুলো কি ধরনের কথা বলছেন? কি ধরনের? ঠিক কথাই তো বলছি। তোরা বাপ বেটা কি জাদু করছস যে তোদের জন্য মেয়েরা বাবা মায়ের সামনে বেহের মতো বলে ভালোবাসে তোকে? এমন পাগলামি তোর মাও করেছিল, আর দিন শেষে কি হলো? পাগল হয়ে বসে আছে। আবার এখন আমার মেয়ে পাগল হওয়া বাকি? শোনো রিয়ার আপ্পু, আমি বেঁচে থাকতে এই আবিরের সাথে আমার মেয়ের বিয়ে কোনো দিন দিব না। আমি চাই না আমার মেয়ের লাইফটাও ওর আম্মুর মতো হোক। আম্মু, একদম ফালতু কথা বলবে না। ওর আব্বু কেমন তোমরা কিভাবে জানলে? তোমরা তো তাকে চেনো না। ওর আব্বুকে আমরা ভালো করে চিনি। একদম লুচ্চা বদমাইশ একটা লোক। আবির অবাক হয়ে রহিমা বেগমের দিকে তাকালো, সাথে একবার ওর আম্মুর দিকে তাকালো। আবির রিয়ার আম্মুর দিকে তাকিয়ে বলল, মামি, আমি রিয়াকে ভালোবাসি আর রিয়া আমাকে ভালোবাসে। এখানে আম্মুর মতো পাগল হওয়ার কি আছে? আর সব থেকে বড় কথা, আমার আব্বুকে সেটা আপনারা জানেন, অথচ আমি কতবার জিজ্ঞেস করছি আমার আব্বুকে আম্মুর এই অবস্থা কিভাবে হলো, কেউ আমাকে বলেন নাই। সবাই বলছেন আপনারা কিছু জানেন না। এই, তোর কণ্ঠ আস্তে কর, জোরে কথা বলবি না। আমি জোরে কথা বলছি না, আমি শুধু জানতে চাচ্ছি কেন আমাকে জানানো হয় নাই। প্লিজ আমাকে সবাই পুরো ঘটনাটা খুলে বলেন। আম্মু আজ কেন এমন হয়েছে? ওনার সাথে কি হয়েছিল? আমার আব্বু থাকতে আমি কেন আপনাদের পরিচয়ে বড় হইলাম? শুনতে চাস তুই তোর জন্মদাতা পিতার কাহিনী? হ্যাঁ, শুনতে চাই। তোর আম্মু একটা ব্যাংক থেকে চাকরি করতো। তোর আব্বু প্রায় ব্যাংকে আসতো। আস্তে আস্তে তোর আব্বুর সাথে তোর আম্মুর সম্পর্কটা অনেক ভালোর দিকে চলে যায়। একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালোবাসার রূপ নেয়। তোর আম্মু তোর আব্বুকে এতটা ভালোবাসতো যে তোর আব্বু যা বলতো তাই শুনতো। তোর আব্বু তোর আম্মুকে বিয়ে করার কথা বলে। তোর আম্মুকে ইউজ করেছে। তুই পেটে আসার পর তোর আব্বুর আসল রূপ বের হয়ে আসে।
তুই যেদিন জন্মগ্রহণ করস সেই দিনই তোর আব্বু অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলে। আর এটা শুনে তোর আম্মু হসপিটাল থেকে ছুটে তোর আব্বুর কাছে যাওয়ার পর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, মাথায় আঘাত পাওয়ার পর থেকে এমন হয়ে যায়। আমি যে জন্মগ্রহণ করছি এটা ওই লোকটা জানে? তোকে নিয়ে আমরা ওর কাছে গিয়েছিলাম, আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে, এমন কি বলেছে তোকে যেন রাস্তায় ফেলে দেওয়া বা মেরে ফেলি, এতে তার কিছু যায় আসে না। সেই কোনো দিন তোর আম্মুকে ভালোবাসে নেই, আর সেখানে তোকে রাখা তো বিলাসিতা। আবির রহিমা বেগমের দিকে এক পলকে তাকিয়ে থেকে চোখে পানি আসার আগে মুছে ফেলে বলল, আমাকে মেরে ফেলে তো পারতেন, আপনারা আমাকে বাঁচিয়ে রাখছেন কেন? বেঈমানের রক্ত আমার শরীরে, আমিও তো বেঈমানি করব। বোনের দিকে তাকিয়ে তোকে রেখেছিলাম, আর আমার বোন তোর জন্মের আগে তার সম্পদ লিখে দিয়েছে। তোর 20 বছর হয়ে গেলে তুই এই বাড়ির মালিক হয়ে যাবি। ও আচ্ছা, ওনার ঠিকানা দিতে পারবেন? আমি একটু ওনার চেহারা দেখতে চাই। ওনার মতো মহান ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে জাগছে। হ্যাঁ, আমি তোকে ঠিকানা দিতে এসেছি, কারণ তোর আব্বু আরেকটা বিয়ে করতে যাচ্ছে। মানে আরেকটা বিয়ে করবে কি বলেন? যা বলছি ঠিক বলছি। তোর সৎ মা কোনো ছেলে সন্তান দিতে পারে নাই বলে আবার ও বিয়ে করতে যাচ্ছে। তুই গিয়ে তোর অধিকার বুঝিয়ে নিবি। ওর যা সম্পদ আছে সব তোর, তাই তুই ওখানে গিয়ে নিজের অধিকার বুঝিয়ে নিবি। আমার ওই পাপ লোকের সম্পদের দরকার নাই। আমি ওই লোকের বিয়ে করার স্বাদ মিটিয়ে দিব। মেয়েদের মন নিয়ে খেলা করা বের করব। আবিরের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়েছে। আবিরকে যেন কেউ চিনতে পারছে না। আবির এমন ধরনের কথা বলতে পারে, কারো যেন বিশ্বাস হচ্ছে না। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি এগুলো বলছো? আমি তো ভেবেছিলাম তুমি যে দয়ালু মানুষ তাকেও ক্ষমা করে দিবে। আমার যোগ্য ওই লোকটা না। কিছু করা লাগবে না, তোর ভাগ তুই বুঝে নিবি। আমরা তোকে নিয়ে যেতে এসেছি। আর রিয়ার বিয়ের যার সাথে ঠিক হয়েছিল ওইটা আর কেউ না, তোর ফুফাতো ভাইয়ের সাথে। রিয়াকে দিয়ে প্রতিশোধ নেওয়া যাবে। মানে কিভাবে? রিয়ার সাথে বিয়ে হইলে ওই বাড়িতে যেতে পারবো আমরা, আর ওই বাড়িতে ঢুকতে পারলে তোর আব্বুকে তিলে তিলে কিভাবে মারা লাগে সেই বুদ্ধি আমার আছে। দরকার নাই। আর ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হইলে ওই বাড়িতে কিভাবে যাবে? আর আমার আম্মুর প্রতিশোধ আমি নিব। আমার ভালোবাসার মানুষকে দিয়ে করতে হবে না। আমাকে জাস্ট ঠিকানা দেন, আর ওই লোকটার কোনো ছবি থাকলে দেন। তোর ওই ফুফাতো ভাইকে তারা লালন পালন করেছে, আর ঠিকানা আমরা তোকে নিয়ে যাব। শোন, ওই বাড়িতে ছেলে হিসেবে ঢুকলে এমনিতেই তোর আব্বুকে শাস্তি দেওয়া যাবে, আর হুট করে ওই বাসায় ঢুকতে পারবি না। ওরা বড় লোক, আমাদের থেকে অপরিচিত কাউকে ঢুকার সুযোগ নেই। আচ্ছা বুঝলাম, কিন্তু আমি যে তার সন্তান সেইটা সেই বিশ্বাস কেন করবে? ওনারা তো জানে আমাকে মেরে ফেলেছেন হয়তো। প্রমাণ করতে হবে না, তোর দাদু তোর সম্পর্কে সব জানে, উনি তোর সব খরচ বহন করেছে। তোর আব্বু হলো একটা রাক্ষস, বুঝলি? নারী দেখলে মাথা ঠিক থাকে না। দাদু আমার মাথায় ঢুকছে না। দাদু যদি জানে আমি বেঁচে আছি তারপরও কেন ছেলের জন্য বিয়ে করতে যাচ্ছে? উনি তো পারলে আমার কথা বলতে পারতো। সময়ের অপেক্ষা করছিল। গতকাল আমাকে তোর দাদু তোকে নিয়ে যেতে বলছে, যেটা আমি তোকে বলতে চাচ্ছিলাম। আর ওই বাড়িতে ঢুকতে পারবো রিয়ার বিয়ের জন্য পাত্র দেখার বাহানা করে। না, আমি এইসব রিয়াকে জড়াবো না। আমি ওনাকে কিভাবে শিক্ষা দেই? আচ্ছা বিয়েটা কবে? 2 দিন পর বিয়ে, আজকে গেলে ভালো হবে। আচ্ছা আমি যেতে রাজি। কখন বের হবেন? সকালে বের হব, তোর আব্বু টিকিট কেটে রাখবে। ওকে। আবিরের কথাটা বলে ওর আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের চোখের পানিটা যেন ধরে রাখতে কষ্ট হচ্ছে। আবিরের রাগে মাথা ফেটে যাবে। আবির 2 হাতে মুঠো করে নিল। রাগে সামনে থাকা ফুলদানিটা নিয়ে সোজা হাতের উপরে বাড়ি দিয়ে ভেঙে ফেলল। ফুলদানি দিয়ে ভাঙা অংশ দিয়ে নিজের হাতে আঘাত করতে লাগলো। হাত কেটে রক্ত পড়তে লাগলো। সবাই যেন অবাক হয়ে যায়। রিয়া দৌড়ে এসেছে। আবিরের হাত থেকে ফুলদানি ফেলে দিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন পাগলামি করার মানে কি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি ওই নোংরা মানুষের রক্ত আমার শরীরে রাখতে চাই না। আমাকে ছাড়ো, আমি সব রক্ত বের করে ফেলবো। রিয়া আবিরের কোনো কথা না শুনে ওর ওড়না ছেড়ে আবিরের হাতে বেঁধে দিতে লাগলো।
আর এইদিকে আবিরের আম্মু ভয়ে রহিমা বেগমকে জড়িয়ে ধরে আছে। আবির যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আবির কান্না করতে করতে সোফায় বসে পড়ল। রিয়া আবিরের পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবির, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে নিজের ক্ষতি করতে পারো না। তোমার কিছু হইলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রহিমা বেগম আবিরের কাছে এসেছে। আবিরের কাঁধে হাত রাখলে আবির রিয়াকে ছেড়ে দিল। আবিরের কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, দেখ আবির, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু নিজের ক্ষতি করে কোনো লাভ নাই। তার থেকে কিভাবে তোর আব্বুর পর প্রতিশোধ নেওয়া লাগে সেটা ভাব। যে লোকটার জন্য তোকে আর তোর আম্মুকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, সে মানুষটাকে পৃথিবীতে থাকতে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাস? শোন, ওই মানুষটাকে অশান্তিতে রাখার ব্যবস্থা কর, নিজের ক্ষতি করিস না। একবার তোর আম্মুর কথা ভাবলি না? তোর কিছু হলে তোর আম্মুকে কে দেখবে বল? আবির রহিমা বেগমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে বলল, একদম। আমি কেন মারবো? আমি ওই লোকটাকে সুখে শান্তিতে তো থাকতে দিব না। আমার প্রতিটার কষ্টের মূল তাকে দিতে হবে। আবির কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। রাত 8টায় বাসায় আসলো। বাসায় ঢুকতে রিয়া আবিরকে বলল, কোথায় গিয়েছিলে? কোথাও না। আবির রিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে বেডরুমে চলে গেল। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলের সামনে গিয়ে বসে বইয়ের দিকে মনোযোগ দিতে লাগলো, কিন্তু মাথায় রাগে যেন পড়ার কোনো মনোযোগ আসছে না। রিয়া আবিরের কাঁধে হাত রাখতে আবির চমকে গেল। পিছনে ঘুরে তাকাতে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। আবির, মাথায় এত চাপ ফেলছো কেন? শান্ত মাথায় থাকো। এভাবে রাগের মাথায় কিছু করতে যেও না। আবির, একটা কথা মনে রেখো, যা করবে ভেবেচিন্তে করতে হবে। কারো কথায় কিছু না করে নিজে আগে সব কিছু দেখে শুনে নেওয়া ভালো। মানে ঠিক বুঝলাম না। মানে হলো, দেখো, একজনের কথা শুনে কারোর উপরে প্রতিশোধ নেওয়া বোকামি। আগে তুমি বিচার বিবেচনা করে দেখবে আসলে মানুষটা খারাপ নাকি ভালো। কারোর কথা না, নিজের মন যেটা সঠিক বলবে ওইটাই করো। রিয়ার কথা আবির মনোযোগ দিয়ে শোনে, কিছু না বলে পড়ার দিকে মনোযোগ দিল। রিয়া আবিরকে বলল, চুপ হয়ে গেলে কেন? আচ্ছা রিয়া, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার আম্মুর খেয়াল রাখবে? চুপ, একটা কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতে নিয়ে এসেছো না? বলা তো যায় না কার কখন কি হয়। চুপ করতে বলছি না? আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল, ওকে বাবা, সরি, আর বলবো না। রিয়া, এমন যদি হয় আমি তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলছি? আবিরের কথা শুনে রিয়ার বুকের ভেতরে ঢুক করে উঠল। রিয়া নিজের মুখে হাসি রেখা টেনে বলল, তুমি যদি ভালো থাকো তাহলে বিয়ে করতেই পারো। আমি চাই তুমি সুখে থাকো। তোমাকে যে কাছেই পেতে হবে এমন কোনো কথা নাই। তোমাকে সুখে থাকতে দেখাটাই আমার কাছে মূল্যবান। আবির চেয়ার থেকে উঠে রিয়াকে নিজের দিকে ঘুরিয়ে দেখে রিয়ার চোখ বেয়ে পানি পড়ছে। আবির রিয়ার চোখের দিকে পানি মুছতে মুছতে বলল, ধুর পাগলি, আমি তো এমনি মজা করছি। আমি তোমাকে ছাড়া কাকে বিয়ে করব? তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। আমি জাস্ট এমনি মজা করছিলাম। রিয়া আবিরের কথা শুনে রেগে কিল ঘুষি দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, কুত্তা, আমার সাথে এমন ফালতু মজা করবি না। এখন কি মজা করার সময়? তুই নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করবি, না হইলে এমন সময় কেন বললি? আরে বাবা, সত্যি মজা করছি। শোনো, আমার আব্বু প্রতারক, সেখানে আমি দেখতে চাইছিলাম তুমি সবার মতো আমাকে প্রতারক ভাবো নাকি। সবাইকে আমার সাথে তুলনা করস? আরে না জান, এবার কান্না করো না। আচ্ছা জান, আম্মু আব্বু কোথায়? ড্রয়িং রুমে। ওকে চলো। আবির রিয়া দুইজন ড্রয়িং রুমে প্রবেশ করতে সবাই চুপ হয়ে গেল। আবির সোফায় গিয়ে বসে বলল, আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। বল। আমি চাচ্ছি ওই বাড়িতে ছদ্মবেশ নিয়ে যাব। কি? ছদ্মবেশ নিলে তুই ঢুকবি কিভাবে? কেন, কাজের ছেলে হিসাবে ঢুকবো। কাজের ছেলে হয়ে মানে? হ্যাঁ, কাজের ছেলে হয়ে যাব। আপনি দাদুর সাথে কথা বলিয়ে দিতে পারবেন? আমি ওনার সাথে কথা বলতে চাই। আমাদের আগে বুঝিয়ে বল কি করতে চাচ্ছিস। আমি ওই বাড়িতে ছদ্মবেশ নিয়ে যাব, কারণ আমি ওই বাড়ির পরিবেশ কেমন সেটা বুঝতে চাই। আর ওই লোকটার দুর্বল জায়গা কোনটা ওইটা বুঝতেও সহজ হবে। তাই হুট করে আগেই
ছেলে হয়ে যাওয়া থেকে ছদ্মবেশ নিয়ে যাওয়া ভালো। তাই আমি চাচ্ছি দাদুর সাথে কথা বলে আমি ওই বাড়িতে কাজের ছেলে হিসেবে যেতে চাই। আর আমি তো মোটামুটি সব কাজ পারি। বা তোর দিকে অনেক বুদ্ধি। আচ্ছা অপেক্ষা কর, তোর দাদুকে আমি কল দিব। রহিমা বেগম কল দিতে লাগলো। তখনই রিয়া আবিরকে বলল, আবির, আমিও তোমার সাথে যেতে চাই। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এমন এখানে থাকলে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাকে যেতে হবে না। আর আবির 2 দিনের ভিতরেই যা করার করতে হবে। বিয়েটা করানো যাবে না। তোর যে চাচি একদম ভয়ঙ্কর একটা মহিলা। আবার তার বোন এই বাড়িতে বউ হয়ে আসলে নরক বানিয়ে ফেলবে 2 বোন মিলে। সব সম্পদ ওদের হাতে চলে যাবে। কি আত্মীয় ভিতরে আত্মীয়তা করছে? হুম। আবির কিছু বলার আগে আবিরের দাদু কলটা রিসিভ করলো। রহিমা বেগম বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনার নাতি আপনার সাথে কথা বলতে চায়। সত্যি? দাও দাও, তাড়াতাড়ি দাও। আবিরের হাতে ফোনটা দিলে আবির সালাম দেয়। আবিরের দাদু খুশিতে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। চোখের পানি মুছে বলল, কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো দাদু ভাই। আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। আবির তারপর সব কিছু বুঝিয়ে বলল। আবিরের দাদু সবটা শুনে বলল, অত কষ্ট করতে হবে না, আমাকে দেখার জন্য মানুষ খুঁজছে, সেইখানে আমি তোমাকে নিয়ে আসবো। এতে তুমি সব সময় আমার কাছে থাকবে, তোমার কোনো কষ্ট করতে হবে না। আর তুমি তাহলে কখন আসবে? ভোরে রওনা দিব। ঠিক আছে, আমি তাহলে স্টেশনে অপেক্ষা করব তোমার জন্য। আর তোমার নাম্বারটা দাও। আসলে আমার কোনো ফোন নাই। কি? তোমার কোনো ফোন নাই? তোমাকে ফোন কিনে দেওয়ার জন্য তো তোমার খালামণির মানে তোমার আম্মুর কাছে টাকা দিয়েছিলাম। আবির কথাটা শুনে রহিমা বেগমের দিকে তাকালো। উনি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আবির ওর দাদুকে বলল, আসলে আমি ফোন কিনতে চাই নাই, তাই উনি ফোন কিনে দেন নাই। পড়াশোনার সময় ফোন নিয়ে থাকলে পড়াশোনায় ক্ষতি হবে এই ভেবে কেনা হয় নাই। আচ্ছা বুঝছি, তোমাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটা ফোন সিম কিনে নিয়ে আসো। সকালে সকালে তো রওনা দিবে। না থাক, মামার থেকে একটা বাটন ফোন নিয়ে নিব। আবিরের কথা শুনে আবিরের দাদু হাসতে হাসতে বলল, ধুর পাগল ছেলে একটা, এই সময় কেউ বাটন ফোন ইউজ করে? তোমাদের মতো ছেলেরা স্মার্টফোন চালাবে, তা না তুমি বলো বাটন ফোন চালাবে? কাজের ছেলের হাতেই স্মার্টফোন মানায় না। দাদু ভাই এগুলো কি বলো? তুমি কোন বংশের ছেলে? নিজে এসেছে দেখে নিও। তুমি কাজের ছেলে না, বুঝলে? আচ্ছা তাহলে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ফোন কিনে নিও। ভালো থাকো দাদু ভাই। আপনি ভালো থাকবেন। আবির কলটা কেটে দিলে রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ, শেষমেশ তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তোমার তো অনেক ইচ্ছে ছিল একটা স্মার্টফোন কেনার। রিয়ার কথা শুনে হাসলো আবির। ফোনটা রহিমা বেগমকে দেওয়ার সময় বিকাশে টাকা চলে আসলো। রহিমা বেগম আবিরকে বলল, তুই আর তোর আব্বু গিয়ে ফোন কিনে নিয়ে আয়। আচ্ছা, আমি তাহলে রেডি হয়ে আসছি। আবির উঠে রুমে চলে গেল। শার্ট পরিবর্তন করে রহিমা বেগমের স্বামীকে নিয়ে বের হয়ে গেল। দুইজন ফোন কিনে বাসায় আসলো। রিয়া আবিরের থেকে ফোনটা নিয়ে সেলফি উঠতে লাগলো। আবির রিয়াকে এমন খুশি দেখে ওর খুশি লাগলো। রহিমা বেগম রিয়াকে বলল, রিয়া, আবিরকে ফোনটা দে। আর আবির সিমটা তুলে তোর দাদুর নাম্বার সেভ করে নে। আচ্ছা। রিয়া ফোনটা দিলে আবির সিমটা তুলে সবার নম্বর সেভ করতে লাগলো। নাম্বার সেভ করে রিয়ার কাছে ফোন দিয়ে রুমে চলে গেল। রিয়াকে দেখে রিয়ার আম্মু বলল, রিয়াকে একটা ফোন কিনে দিলে তো পারো, খালি কিপটামি করো। মেয়েটাও তো বড় হয়েছে, ফোনেরও তো দরকার আছে, তাই না? এইচএসসি পরীক্ষা শেষ হইলে ফোন দিবে আব্বু বলছে, তাই আব্বুকে কিপটা বলো না। যাক বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি কখন তোমায় চোর বললাম? রিয়ার আম্মু কিছু বলতে যাবে তার আগে আবিরের আম্মু বলল, ভাবি আমাকে খেতে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। সবাই খেতে আসো। রিয়ার আম্মু খাবারের টেবিলের কাছে চলে গেল। সবাই চেয়ারে বসে পড়ল। রিয়া আবিরকে ডাকতে রুমে গেল। রুমে গিয়ে দেখে আবির কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। রিয়া পা টিপে টিপে আবিরের মুখের উপরে গিয়ে ফু দিতে লাগলো। আবির রিয়ার শরীরের ঘ্রাণ পেয়ে
মিটিমিটি হাসতে লাগলো। রিয়া আবার ফু দিতে যাবে, সাথে সাথে আবির টান দিয়ে কোলে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ফাজিল মেয়ে, সব সময় খালি দুষ্টমি, তাই না? হ, আপনি তো চলে যাচ্ছেন, আর তো দুষ্টুমি করতে পারবো না। তাই যতক্ষণ চোখের সামনে থাকবেন ততক্ষণ দুষ্টুমি করব। এমনভাবে বলছো মনে হয় আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। বলা তো যায় না। ধ্যাত, আচ্ছা ছাড়ো, আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে, চলো। ক্ষুধা লাগছে না? তুই যাও, খেয়ে নাও। না খেয়ে থাকা যাবে না, চলো এখনই চলো। রিয়া আবিরকে টানতে টানতে নিয়ে গেল। আবির রিয়াকে সবার সামনে ছেড়ে দিল। আবির রিয়ার একসাথে গিয়ে বসলো। আবিরকে খেতে দিলে আবির একটু খেয়ে উঠে পড়ল। আবির ওর রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগে পোশাক তুলতে লাগলো। ব্যাগ গুছিয়ে আবির ঘুমাতে চলে গেল। সকালে ঘুম ভাঙলো রিয়ার ডাকে। আবির ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলে রিয়া বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 6টার আগে বের হতে হবে তোমাকে। এত সকালে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ট্রেন মিস করে ফেলবে দেরি করলে। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আবির উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে এসেছে, দেখে রিয়া খাটের উপরে বসে আছে। আবির রিয়ার পাশে গিয়ে বসলো। রিয়ার হাতের উপরে হাত রাখতে রিয়া আবিরের দিকে তাকালো। আবির রিয়াকে বলল, কি হয়েছে, এখানে বসেই আছো? তুমি তো চলে যাবে, আমাকে কি কিসও দিবে না নাকি? রিয়ার কথা শুনে আবির ফিক করে হেসে দিল। আবির বাহুর সাথে জড়িয়ে নিয়ে গালে কপালে কিস করলো। রিয়া আবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবিরের উপরে উঠে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আবির ঠোঁট মুছতে মুছতে ড্রয়িং রুমে চলে গেল। আবিরকে দেখে রহিমা বেগম বলল, তোমার আব্বু তোকে স্টেশনে পৌঁছে দিবে, তারপর তোকে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিবে। আচ্ছা, আম্মুর সাথে দেখা করে আসছি। আবির ওর আম্মুর রুমে গিয়ে দেখে ঘুমিয়ে আছে। আবির ওর আম্মুর কপালে চুমু দিয়ে বিড়বিড় করে বলল, আম্মু, যার জন্য আজ তোমার এই অবস্থা, আমি তাকে শান্তিতে থাকতে দিব না। আমি তোমার প্রতিশোধ নিতে চাচ্ছি। আবির কথাটা বলে ওর আম্মুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের বেডরুমে গিয়ে লাগেজ নিয়ে রহিমা বেগমের স্বামীর সাথে বের হয়ে গেল। স্টেশন গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ট্রেন আসলো। আবির আর রহিমা বেগমের স্বামী মিলে উঠে পড়ল। ট্রেন জার্নি করে 12টায় গিয়ে পৌঁছে গেল। আবিরকে ট্রেন থেকে নামিয়ে দিয়ে রহিমা বেগমের স্বামী আরেকটা ট্রেনের টিকিট কেটে তার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। আবির একটা বেঞ্চিতে বসে ওর দাদুকে কল দিল। কল রিসিভ করার সাথে সাথে পিছন থেকে কেউ একজন আবিরের কাঁধে হাত রাখলো। আবির চমকে পিছনে তাকাতে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটা আবিরকে বলল, তুমি আবির তাই না? জি, আপনাকে ঠিক চিনলাম না। ওয়েট, দাদুর সাথে কথা বলে নেই। আবির কানের কাছে ফোনটা ধরে বলল, আসসালামু আলাইকুম দাদু, আমি তো পৌঁছে গেছি। ওয়ালাইকুম আসসালাম, তুমি এসে গেছো? আচ্ছা অপেক্ষা করো, কালো রঙের টি শার্ট পরা একটা ছেলে গিয়ে তোমায় নিয়ে আসবে। আমার পিছনে তো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওইটাই তাহলে, ওইটা তোমার ভাইয়া হয়, ওর সাথে চলে আসো। আবির ফোন কেটে আবিরের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি দাদু পাঠিয়েছে? হ্যাঁ, আমার সাথে চলো। আবির ব্যাগটা কাঁধে নিয়ে রাকিবের পিছন পিছন যেতে লাগলো। স্টেশন থেকে বের হয়ে একটা প্রাইভেট কারে উঠতে বলল। আবির রাকিবকে ড্রাইভিং সিটে বসতে দেখে আবির পিছনে ব্যাগটা রেখে রাকিবের সাথে সামনে বসলো। রাকিব ড্রাইভিং করতে করতে বলল, আমি তোমার কি হই তুমি কি জানো? জি। কি হই? ভাইয়া। কেমন ভাই? তা তো জানি না, দাদু বলল আপনি আমার ভাইয়া হন। ও আচ্ছা, আমি তোমার ফুফাতো ভাই। আর শোনো, তোমাকে আমি কিছু কথা বলে দেই, তুমি ভালো করে শোনো। জি বলেন। ওইখানে গিয়ে আমি যা যা বলবো তুমি তাতে হ্যাঁ সূচক দিবে। কেউ জিজ্ঞেস করলে তুমি বলবে তুমি আমার পরিচিত, তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমাকে একবার তুমি জীবন বাঁচিয়েছিলে, সেখান থেকে আমার সাথে তোমার পরিচয়। আর তোমার বাসা বগুড়া, ঠিক আছে? আচ্ছা। তুমি কি সত্যি পারবে মামার বিয়ে ঠেকাতে? তুমি তো বাচ্চা একটা ছেলে। অবশ্যই বিয়ে ভাঙার চেষ্টা করব। 2 দিনের ভিতর কিভাবে কি করবে আমার তো মাথায় আসছে না। আর তুমি এই মিথ্যা ছদ্মবেশ কেন নিচ্ছ? আসল পরিচয় দিলে তো পারতে। সময় হইলে দিব, এখন দেওয়ার ইচ্ছে নাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। আর কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। ধন্যবাদ।
রাকিব আর আবির টুকটাক কথা বলতে বলতে চলে গেল। বাসার কিছুটা দূরে আবিরকে নামিয়ে দিয়ে বলল, আমার সাথে আর যেতে পারবে না, 2 মিনিট হেঁটে সোজা আসো, আমি গেটে এসে পাশে থাকবো। সব থেকে বড় বাড়িটাই তোমার বাড়ি। আচ্ছা। রাকিব কার নিয়ে চলে গেল। আবির হেঁটে যেতে লাগলো। 2 মিনিট হেঁটে গেট সামনে গেলে দারোয়ান ঢুকতে দিল না। তখনই রাকিব এসেছে, আবিরকে ঢুকতে অনুমতি দিল। আবির ভেতরে ঢুকলে চোখ ছানাবড়া হয়ে যায়। মনে মনে ভাবতে লাগলো, এত বড় বাড়ি আর কত সুন্দর বাহিরে, ভিতরে না জানি কত সুন্দর হবে। আবির কথাগুলো ভাবছিল। হঠাৎ করে আবির বলে ডাক দিতে আবির অবাক হয়ে গেল। আবির মানুষ খুঁজতে লাগলো, কোথাও না পেয়ে রাকিবের সাথে যেতে লাগলো। হঠাৎ করে উপর থেকে ফুল ছুঁড়ে মারলে আবির আর রাকিব উপরে তাকাতে আবির যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। রাকিব রাগী লুক নিয়ে বলল, কিরে পেতনি, ফুল ছুঁড়ে মারছিস কেন? তোকে মারি নাই, ওই আবির, তুই এখানে ওয়েট, আমি এখনই আসছি। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে রাইমা ব্যালকনি থেকে হাওয়া হয়ে গেল। আবির ঢোক গেলে রাকিবকে বলল, ওই মেয়েটা কি কয়? তোমার চাচাতো বোন হয়, মানে মেজো মামার ছোট মেয়ে। ওয়েট, ওই তোমাকে কিভাবে চেনে? আল্লাহ, তাহলে তো কাজের ছেলে সাজলে ধরা খাবো। এখন কি হবে? ওই তো আমার বেস্ট ফ্রেন্ড। কি, তোমার বেস্ট ফ্রেন্ড মানে? আমরা একই কলেজে পড়ি। সরি। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। আমি বলবো তুমি এখানে ঘুরতে এসেছো, আর তুমি আমার ফ্রেন্ড হও। ভিতরে চলে এসো, সমস্যা নেই। আবির রাকিবের সাথে ভিতরে যেতে লাগলো। আবির মনে মনে ভাবলো, যাক, তাহলে তো ভালো হইলো। আমি তো রাইমার নানা বাড়ির সবাইকে চিনি। তাহলে কি ওই লোকটার সাথে রুশনি আন্টির বিয়ে নাকি? রুশনি আন্টির সাথে কিভাবে হয় ওনার তো। আবির আর কিছু ভাবতে যাবে, সাথে সাথে রাইমা বলে উঠলো, দোস্ত, তুই এসেছিস, আমি তো ভাবতেও পারছি না। আমি তোকে কতবার বললাম আমার সাথে চল, তুই তো রাজি হইলি না। রাইমার কথা শুনে সবাই আবিরের দিকে তাকাতে আবির সবাইকে সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। রাকিব সবার সামনে আবিরকে নিয়ে গিয়ে বলল, আবির, এইটা আমার ছোট মামা, এটা মেজো মামা, আর এটা বড় মামা। এক এক করে সবার সাথে পরিচয় করে দিতে লাগলো। আবির ওর আব্বুর দিকে কয়েক মিনিট তাকিয়ে রাগে শরীর জ্বলতে লাগলো। আবির নিজেকে কন্ট্রোল করলো। আবির ওর দাদুর কাছে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, সাথে সাথে ওর দাদু বুকে জড়িয়ে নিল। চোখে পানি ধরে রাখতে পারছিল না, অনেক কষ্ট কন্ট্রোল করে নিল। আবির কানে কানে বলল, দাদু ছাড়েন, সবাই তাকিয়ে আছে। আবিরকে সাথে সাথে ছেড়ে দিল। রাইমা অবাক হয়ে বলল, কি রে আবির, তুই রাকিব ভাইকে কিভাবে চিনিস? আমার ফ্রেন্ড, আমাকে চিনবে না তো কে চিনবে? কিভাবে? যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে। রাইমা দাদু ভাই, তুমি এই ছেলেটাকে চেনো? হ্যাঁ দাদু ভাইয়া, এইটা তো আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। আবিরের দাদু রাকিবের দিকে তাকাতে রাকিব ইশারা করলো, পরে কিছু বলল না। আবিরের আব্বু বলল, রাকিব, তোমার ফ্রেন্ডকে রুমে নিয়ে যাও, ফ্রেশ হতে দাও। আর আবির, তুমি এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আবির ওর আব্বুর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর রাকিবের সাথে চলে গেল। রুমে গেলে রাকিব বলল, তুমি ফ্রেশ হয়ে নাও। সবাইকে দেখলাম, আপনার মামার বউকে তো দেখলাম না। মামি হয়তো তার রুমে শুয়ে আছে। মামার বিয়ের করার পর থেকে বেশি কারোর সাথে মিশে না, দরকার ছাড়া বের হয় না। ও আচ্ছা। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। আবিরকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল। আবির পুরো রুমটা ঘুরে দেখলো, তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। ওয়াশরুম থেকে বের হতে দেখে রাইমা খাটে বসে আছে। আবির রাইমাকে দেখে বলল, রাইমা কোন আন্টির সাথে তোর চাচ্চুর বিয়ে রে? রুশনি আন্টির। এই কি, ওনার না বয়ফ্রেন্ড আছে? চুপ চুপ, চিৎকার করিস না। শুন, আবির খালামুনির যে বয়ফ্রেন্ড আছে, এইটা যেন কেউ না জানে। কেন? আম্মু বলতে না করেছে। আর তুই যে এখানে আসবি, আমরা তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, তোরা যে এত ধোঁকাবাজ। আবিরের কথা শুনে রাইমা ভুরু কুঁচকে বলল, কি বললি? না, কিছু না। আচ্ছা চল, আম্মুর সাথে দেখা করবি। তোর আম্মুর সাথে দেখা করবো না, তোর আম্মুকে দেখলে আমার ভয় লাগে। আরে তোর চল, সমস্যা নেই। রাইমা আবিরের হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে লাগলো।
ওদেরকে এভাবে দেখে সবাই তাকিয়ে থাকতে থাকতে আবির বলল, রাইমা হাত ছাড়ে। আরে আবির, তুমি এখানে? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা আন্টি, রোশনি আন্টির বিয়ে একবারও তো বললেন না। আবিরের কথা শুনে রাইমার আম্মু কিছুটা থতমত খেয়ে গেল। আরে আন্টি, এভাবে থতমত খেয়ে গেলেন কেন? আরে আমি মজা করছি। কই থতমত খাইলাম? আর বিয়েটাও তো 1 সপ্তাহ পর হবে, তাই দাওয়াত দেওয়ার আরও সময় আছে। 1 সপ্তাহ মানে? আবির অবাক হয়ে ওর দাদু আর রাকিবের দিকে তাকাতে চোখ ইশারা করলে আবির বুঝতে পারলো বিয়ে পিছিয়ে দিয়েছে। মানে 1 সপ্তাহ পরে হবে? 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু রাইমার দাদিমা একটু অসুস্থ তো তাই। ও আচ্ছা, বাট আন্টি আপনারা তো অন্যায় করছেন। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে তাকাতে রাইমা আবিরের হাতে চিমটি মারল। আবির রাইমার দিকে তাকাতে রাইমার আম্মু বলল, আরে কিসের অন্যায়? তোমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলছি না, এই জন্য নাকি? আবির যেন অবাক হয়ে গেল, কিছু বলতে চাইবে রাইমা বলল, আম্মু, আবিরকে খেতে দাও তো। ওই জার্নি করে এসেছি, নিশ্চয় ক্ষুধা লাগছে। আবিরকে টেনে নিয়ে গেল, খাবারের টেবিলে বসিয়ে দিল। আবিরের সৎ মা এসেছে আবিরকে খাবার দিতে লাগলো। রাইমা আবিরকে বলল, ছোট আম্মু, এইটা আমার ফ্রেন্ড, যার কথা তোমাকে বলেছিলাম। আর আবির, এইটা আমার প্রিয় আম্মু। আসসালামু আলাইকুম। আপনার কথা ওর মুখ থেকে অনেক শুনেছি আসলে, আর আপনি আসলে অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। তুমি দেখি তোমার ফ্রেন্ডের মতো দুষ্টু। না, সত্যি আপনি অনেক সুন্দর। রাইমা যেমন বর্ণনা দিয়েছিল তার থেকে বেশি সুন্দর আপনি। হইছে, আর পাম দিতে হবে না, খাবার খাও। আবির খাবার খেতে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, মহিলাটাকে দেখে তো খারাপ মনে হচ্ছে না। কথা বলার ধরন এত মিশুক, আর চাহনিতে কতটা মায়া ভরা। বাহ ভাই, তুই আমার ফ্রেন্ড হয়ে এসেছিস। এখন থেকে আমার ছোট বোনের জামাই হতে যাচ্ছিস। ধ্যাত ভাইয়া, কি বলেন? আবিরের কথা শুনে রাইমা ভ্রুকুচকে বলল, তোর এই বদ অভ্যাস আর গেল না। ফ্রেন্ডকেও ভাইয়া বলা শুরু করছস। আরে ফ্রেন্ড হইলে আমার বড় তো, আর আমি ওনাকে বড় ভাইয়ের মতো দেখি। ও আচ্ছা, খাবার খেয়ে নি। রাইমা উঠে চলে গেল। আবির খাবার খেতে লাগলো। রাকিব পানি খেয়ে চলে গেল। আবির খাবার খাওয়া শেষ করে বলল, আচ্ছা আন্টি, আপনার মেয়েদের তো দেখলাম না, ওরা কই গেছে? ওরা সব নানি বাড়িতে গেছে, রিমি বিকালে আসবে। ও আচ্ছা। আবির ড্রয়িং রুমে চলে গেল। আবির দাদুকে আর রাকিবকে না দেখে বলল, রাইমা, রাকিব কই? দাদুর রুমে গেছে। কোন দিকে দাদুর রুম? ওইদিকে গিয়ে বামে গিয়ে 2 নাম্বার রুমটায় দাদুর। আবির রাইমার কথা মতো ওর দাদুর রুমের সামনে গিয়ে নক করলো। রাকিব এসেছে, দরজা খুলে দিল। আবির রুমে ঢুকতে দাদু বলল, দাদু ভাই, আমার কাছে আসো। আবির ওর দাদুর কাছে গেল। আবিরকে খাটে বসিয়ে বলল, এখন বলো, তোমার বাড়ি পছন্দ হয়েছে? বাড়ির পছন্দ হওয়ার কি আছে, ওইসব রাখেন, আসল কথা বলি। ভাইয়া, দরজাটা আটকিয়ে দেন। রাকিব দরজা আটকিয়ে দিলে আবির বলল, দাদু, বিয়েটা ভাঙা গেল ব্যাপার না, আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। কিভাবে? আমি রাইমার নানু বাড়ির সবাইকে চিনি, আর সবার সম্পর্কে মোটামুটি জানি। আর তার থেকে বড় কথা, রুশনি আন্টির ব্যাপারে আরও ভালো করে জানি। তাই বিয়েটা এত পিছিয়ে না দিলেও চলতো। আমি ভাবলাম 2 দিনে কিভাবে কি করবে, তাই তোমার দাদিমার অসুস্থতা কাজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা দাদু ভাই, দাদিমা আর আপনার মধ্যে অনেক পার্থক্য দেখলাম। যেমন? দাদিমার ব্যবহার কেমন একটা লাগলো, যেমন আপনি কতটা মিশুকভাবে কথা বলেন, হাসেন, বাট উনি গম্ভীর আর কথা চালু। বাহ, এত কিছু খেয়াল করে ফেলেছো। আসলে তোমার আশাতে না, রাকিব আশাতে বেশি খুশি হও নাই। কেন? রাকিব উচিত কথা বলে, আমার সাথে বেশি থাকে, এটা দেখতে পাও না। তোমার দাদিমা হইল এই বাড়ির মেন ছেলে, 3টার কলিজা, আর সেই ছেলেদের বিরুদ্ধে কেউ কথা বলে তার মাথায় আগুন ধরে যায়। রাকিব শুধু বলেছিল মামি থাকতে আরেকটা বিয়ে করাতে হবে কেন,
ছেলে না হলে কি এভাবে বিয়ে করতে থাকবে নাকি? এতটুকুই বলছে, সেই থেকে রাকিবকে দেখতে পারছে না। ও আচ্ছা। নাতির জন্য পাগল হয়ে গেছে। বড় দুই ছেলে বিয়ে করতে রাজি হয় নাই জন্য ছোটটা চোখের মনি ওইটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর তোমার আব্বুও তো ছেলে চাই, তাই সেও তার বড় ভাবি মায়ের কথায় নাচতেছে। নাচতে থাক, বিয়ে হইলে তো। আর দাদু, ওনার যে স্ত্রী, উনি যে রূপ দেখাচ্ছে, এটা ওনার আসল রূপ নাকি এর ভিতরে শয়তানি রূপ আছে? না মামি, অনেক ভালো। মামি, ভালো জন্য তো আমি এই বিয়ে ঠেকাতে যাচ্ছি। আচ্ছা, কিভাবে বিয়ে ভাঙবো আমাদের বলা যাবে কি? না, বিয়ের সময় দেখতে পারবেন। আচ্ছা চলো, আমাদের গ্রাম ঘুরে দেখবে। বাসায় একা কি করবে? আচ্ছা চলেন। রিমি জন্য কি গাড়ি পাঠিয়ে দিয়েছে? না, আমি নিয়ে আসবো। আচ্ছা, ওনার কয়টা মেয়ে? 3টা। ও আচ্ছা দাদু, আমি তাহলে ওনার সাথে গেলাম। আচ্ছা দাদু ভাই। আবির রাকিবের সাথে বের হইল। রাইমা আবিরকে বলল, ওই কোথায় যাস? ঘুরতে যাব। ওয়েট, আমিও আসছি। আবির রাকিব একে অপরের দিকে তাকালো, বাট কিছু বলল না। রাইমা আবির আর রাকিবের সাথে যেতে লাগলো। 3জন গাড়িতে বসে আছে। রাকিব আবিরকে বলল, রাইমা আর তোর সাথে বিয়ে হবে ভেবে ভালো লাগছে। আরে কিসের বিয়ে? আমার গার্লফ্রেন্ড আছে। কি? তোর গার্লফ্রেন্ড আছে মানে? হ্যাঁ আছে। ওয়েট, রিয়া কল দিয়েছে। আবিরের কথা শুনে রাইমা যেন থমকে গেল। আবির রিয়ার ভিডিও কল রিসিভ করলো। রিয়া আবিরের পাশে রাইমাকে দেখে রেখে গেল। সাথে সাথে রিয়া ফোন কেটে দিল। আবির কল দিতে লাগলো। রিয়া বারবার কেটে দেওয়ার পর রেগে কল রিসিভ করে বলল, কি হয়েছে, কল দিচ্ছেন কেন? রিয়া, আমার কথাটা শোনো। কি কথা শুনবো? আম্মুর ফোনটা কত কষ্টে নিয়ে তোকে কল দিয়েছি, আর তুই কিনা তোর বেস্টুর সাথে ভালোই আসোস। বাহ ভাই বাহ, তুই আর তোর বেস্টু মিলে একসাথে থাকবি জন্য কি? তোর বেস্টু সেই দিন কলেজ ছুটি নিয়েছিল। আরে আমার কথাটা শোনো। যার বাড়িতে উঠেছি ওই বাড়ির মেয়ে রাইমা। ওইটা রাইমাদের বাসা। তার মানে তোর চাচাতো বোন নাকি? হ্যাঁ। আচ্ছা, বাসায় গিয়ে তোমায় কল দিব। আমি ঘুরতে এসেছি। ঘুরে তুই বাই। রিয়া কল কেটে দিল। রাইমা আবিরকে বলল, রিয়া কি বললো? কিছু না। আবির চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলো। রাকিব আবিরকে ওদের সবকিছু দেখাতে লাগলো। ঘোরা শেষ করে রিমিকে রিসিভ করে বাসায় চলে আসলো। রিমির সাথে কথা বলে মোটামুটি আবিরের অনেকটা ভাব জমে গেছে। রিমির মুখ থেকে ভায়া ডাক শুনতে আবিরের অনেক ভালো লাগলো। সবাই বাসার ভেতরে ঢুকতে আবিরের আম্মু রিমিকে জড়িয়ে ধরতে গেলে রিমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার, আপনি আমাকে টাচ করবেন না। রিমি, এভাবে কথা বলছো কেন? এর থেকে ভালোভাবে আপনার সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। আমায় টাচ করবেন না। আপনি আমার জন্য, আমার আম্মুর জন্য মৃত। রিমি, এটা কি ধরনের কথা? আপনি প্লিজ আমাদের মাঝে কথা বলতে আসবেন না। আমি বাহিরের মানুষ, বাট একটা কথা বলতে চাচ্ছি। রিমি, তোমার দাদিমার সাথে এভাবে কথা বলা উচিত হচ্ছে না। উনি তোমার বড়। ভাইয়া, তুমি জানো না এই মহিলাটা এতটাই জঘন্য, ওদের মা ছেলেকে দেখলে আমার মেজাজ বিগড়ে যায়। আম্মুর অনুরোধে এখানে এসেছি, না হলে এই বাড়িতে পাও ফেলতাম না। আবির কিছু বলতে যাবে তার আগে রিমি চলে গেল। আবির আর রাকিব কিছু না সিঁড়ির দিকে রওনা দিল। রাইমার আম্মু বলল, আমি আগেই বলেছিলাম মেয়েদের এত মাথায় তুলো না। দেখলে তো এখন কি ব্যবহার করা শুরু করেছে। বাহিরের মানুষের সামনে কি ব্যবহারটাই না করলো, মান সম্মান আর রাখলো না। আবির এতটুকু কথাই কানে আসলো। আবির রাকিব দাঁড়িয়ে না থেকে চলে গেল। রুমে গিয়ে আবির বলল, রিমির মনে অনেক কষ্ট। আমি তো ভেবেছিলাম বাবা নাই দেখে আমার পৃথিবীটাই এলোমেলো হয়ে গেছে। বাবা থাকলে এমন হতো না, অমন হতো না। এখন তো দেখছি এই লোকটা থাকার চেয়ে না থাকাই ভালো। বাদ দাও এসব। আচ্ছা, রিমিকে কি বলে দিব? আমি ওর ভাইয়া হই? বলতে পারো, রিমি অনেক বুদ্ধিমান মেয়ে, ওই তোমাকে আরো সাহায্য করতে পারবে। আচ্ছা, আমি এখন যাই।
ওর রুমটা কোনটা? মামির রুমের পাশে চলে আমি নিয়ে যাই। আবিরকে সাথে করে রাকিব রিমির রুমে নক করলে রিমি কোনো সাড়া শব্দ করছে না দেখে জানালার থাই গ্লাসটা সরিয়ে দিয়ে চমকে গেল। রাকিব চিৎকার করে বলল, এই রিমি, কি করছিস? ওই পাগল হয়ে গেছস? রাকিবের কথা শুনে আবির জানালার কাছে গিয়ে চমকে যায়। রাকিব রিমিকে ডাকতে লাগলো। আবির পাশে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে ব্যালকনি দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রিমি ব্যালকনিতে যেতে নিয়ে এক হাত পিছলে যেতে নিলে সাথে সাথে গ্রিল ধরে ফেলল। অনেক কষ্টে ব্যালকনিতে উঠে ঘরের ভেতরে ঢুকে দৌড়ে রিমির পা ধরে বলল, বুনু, এমন কাজ করো না। বুনু, আত্মহত্যা মহাপাপ। এত সহজে ভেঙে পড়লে চলবে না। রিমি কাশতে লাগলো। আবির এক হাত দিয়ে রিমি পা চেপে ধরে খাটের উপরে উঠে রিমির গলা থেকে ওড়না খুলে বুকের সাথে চেপে ধরলো। আবিরের চোখ বেয়ে দুফোঁটা পানি বের হতে সাথে সাথে মুছে নিয়ে রিমিকে খাট থেকে নামিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে বাহুর সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বুনু, আমি এসে গেছি। আমি এই বিয়ে হতে দিব না। সব ঠিক করে দিব। এই সব পাগলামি করো না। আত্মহত্যা করলে সব সমাধান হবে না। আবিরের কথা শুনে রিমি কাশতে কাশতে বলল, বিয়ে হতে দেবেন না মানে? আমি সব বলছি, আবির দরজাটা খুলে দে। আবির দরজা খুলে দিলে রাকিব দরজা লাগিয়ে দিয়ে রিমির কাছে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই কি পাগল হয়ে গেছস? এইটুকু মেয়ে না এসেছে আত্মহত্যা করতে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দেব। কি করব? তোমার আব্বু তো এমন কাজ করে নাই। তুমি কিভাবে বুঝবে? মানুষের সামনে যেতে লজ্জায় মাথা নিচু করে যেতে হয়। বাসায় আসলে আম্মুর মুখের দিকে তাকানো যায় না। কোনো মেয়ে তার মায়ের এমন কষ্ট সহ্য করতে পারবে না। আবির রিমির কথা শুনে হাসতে লাগলো। আবিরকে হাসতে দেখে রাকিব রিমি অবাক হয়ে গেল। রাকিব আবিরকে বলল, কি হলো, এভাবে হাসস কেন? অনেক হাসি পাচ্ছে ভাই। সামান্য এইটুকুতে রিবি ভেঙে পড়ছে। আর আমি ছোটবেলায় অন্য পরিচয় বড় হয়েছি। নিজের মাকে খালামণি বলতে হইছে। মানুষের অবহেলা পেতে পেতে এত বড় হয়েছি। জন্মদাত্রী জননী আমাকে চেনে না। যাকে আম্মু বললেও প্রশ্ন তুলে আমায় আম্মু কেন ডাকছো? মিথ্যা বলতে হয়, খালামণিকে আম্মু বলা যায়। আবার নিজের পিতার মুখটাও চিনতাম না। যখন চিনলাম তখন তার নোংরা রূপের কথা শুনে আজ এখানে ছদ্মবেশ ধরে আসতে এসেছে। আর সেখানে সামান্য মায়ের চোখের পানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যাচ্ছিল। এখন তুমি বলো ভাইয়া, হাসবো না তো কি করব? আবির হাসতে হাসতে চোখের জোড়া ঝাপসা হয়ে আসলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রাকিব রিমি অবাক চোখে তাকিয়েছে। রাকিব আবিরকে কাছে টেনে জড়িয়ে ধরলো। আবির এবার সজোরে কান্না করে উঠল। রাকিব আবিরকে বলতে লাগলো, আবির, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তুমিও যদি ভেঙে পড়ো তাহলে তোমার বোনেদের আর আম্মুদের সামলাবে কিভাবে? আবির রাকিবকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলল, হ্যাঁ, আমি কান্না করব না। আমি ওই মানুষটাকে শান্তিতে থাকতে দিব না। আমি ওনার থেকে আমি সব কেড়ে নিব। ভাইয়া, আবির ভাইয়া এগুলো কি বলছে? ভাইয়া, কার কথা বললে? কার থেকে সব কেটে নেবে? রিমি, তোকে এখন একটা কথা বলবো, আমি প্রমিস কর তুই কাউকে বলবি না। কি কথা? প্রমিস কর আমাদের আগে। ওকে, প্রমিস করলাম, কাউকে বলবো না। আবির তোমার ভাই হয়। ভাইয়াই তো হয়। তোমার বন্ধু তো আমার ভাইয়া হবে। ওই রকম ভাই না। আবির মামার গার্লফ্রেন্ডের ছেলে। মামা যাকে ঠকিয়ে তোর আম্মুকে বিয়ে করছিল। কি? কিন্তু ওনার সন্তান কিভাবে আসলো? সন্তান হওয়ার পর তোর মামা অস্বীকার করছিল। আর মামা জানে আবির মারা গেছে, কিন্তু আবির মারা যায় নাই। আবির ওর খালামণির পরিচয় বড় হয়েছে। ছি, ওই লোকটা কতটা নোংরা! নিজের ছেলেকেও গ্রহণ করে নাই, আর আজ ছেলের জন্য বিয়ে করতে যাচ্ছে। ওনাকে বিয়ে আমি করাবো, এমন শিক্ষা দিব না। তুমি তো তার সন্তান, তার রক্ত বইছে। আবার তুমি তার মতো বেইমান হইও না ভাইয়া। ধুর পাগলি বোন আমার। ওনার রক্তর জন্য যে বেইমান হব, এইটা কোনো জায়গায় লেখা আছে নাকি? এখন বলো,
তোমার থেকে কি আমার মনে কম কষ্ট লুকিয়ে আছে? তারপর আমি আত্মহত্যা করি নাই। আর তুমি বোকার মতো ওই ফালতু লোকের জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলে। শুনো, তোমার ভাই চলে এসেছে, সব ঠিক করে দিবে। রিমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি সব ঠিক করে দিতে পারবে? ভাইয়া, ঠিক করার মতো কিছুই নাই। এই বিয়ে হয়ে যাবে। মেজো আম্মু যেভাবে উঠে পড়ে লেগেছে তার বোনের সাথে আপুর বিয়ে দেওয়ার জন্য, উনি বিয়ে দিয়েই ছাড়বে। আবির রিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা করো না, এইটা আমার জন্য খুব সহজ কাজ। আচ্ছা, এখন আমরা যাই। আর শোনো, উল্টাপাল্টা কিছু করবে না। আর হ্যাঁ, কাউকে প্লিজ বলো না। রাকিব আবির বের হয়ে গেল। আবির আর রাকিব রুমে গিয়ে দুইজন বসে থেকে গল্প করতে লাগলো। রাইমা এসেছে, আবির আর রাকিবকে ডাক দিয়ে নিয়ে গেল। নিচে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসছে। আবির আর রাকিবও গিয়ে বসলো। রিমি আবিরের পাশে বসলো। রিমিকে এভাবে সবার সাথে এসেছে বসতে দেখে সবাই অবাক হলো। রাইমা রিমিকে বলল, রিমি, আমরা কি ভুল দেখছি নাকি? তুই আমাদের সাথে খেতে বসেছিস? যা দেখছো সত্যি দেখছো, ভুল কেন দেখবে? রিমি আবিরের প্লেটে খাবার দিতে লাগলো। এতে সবাই আরো অবাক হয়ে গেল। আবিরের প্লেটে খাবার দিয়ে নিজের প্লেটে নিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, তোমার হাত কাটা কেন? ও কিছু না, কিছুটা ছিঁড়ে গেছে। অনেকখানি তো কেটে গেছে। তুমি কি সুসাইড করতে নিয়েছিলে নাকি? আরে না, সুইসাইড করবো কেন? খাবার খেয়ে রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। তোর জন্য অপেক্ষা করবে কেন? ভাইয়া, হাতে ব্যান্ডেজ করে দিতে হবে। তোকে করতে হবে না, আমার ফ্রেন্ড, আমি করে নিব। রিমি রেগে কিছু বলতে যাবে, আবির থামিয়ে দিল। রিমি মাথা ঠান্ডা করে বলল, আমি বলছি যখন আমি করব, তোমার করার হলে আগেই করতে। দুজন কি শুরু করলে? এই ছেলেটাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? আপনাকে বলতে হবে আমি কাকে নিয়ে কি করব? রিমি, দাদিমার সাথে কেউ এভাবে কথা বলে? রিমি রাগে খাবারের প্লেটটা ঢিল মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল, দূর, আমি খাবই না। একটু যে শান্তিতে এসেছি, সবার এত কথার উত্তর দিতে দিতে আমি এখন ক্লান্ত। রিমি চলে যেতে নেবে, সাথে সাথে আবির হাত ধরে ফেলে। রিমি পিছনে ঘুরে বলল, ভাইয়া, হাত ছাড়ো। এখানে বসো। এত রাগ ভালো না। রাগ কখনো কারো ভালো করতে পারে না, সব সময় মানুষের ক্ষতি করে। খাবারের উপরে রাগ দেখিয়ে লাভ আছে? এখানে বসো। আবির রিমিকে জোর করে বসিয়ে দিয়ে খাবার খাওয়া দিতে লাগলো। রাইমা রাগে হাত মুঠো করে ফেলল। রিমি খাবার খেতে খেতে আবিরের আঙুলের কামড় দিয়ে দেয়। আবির হাত মুখ থেকে বের করে বলল, ওরে ফাজিল একটা, মাইট দিব, ভালো করে খাও। প্রতিশোধ নিব। এতদিন কেন আসো নাই? ওরে ফাজিল একটা, প্রতিশোধ নিবে? একটা দিলে না প্রতিশোধ নেওয়া হয়ে যাবে? রিমি কটমট করে তাকিয়ে বলল, হ্যাঁ, আমাকে মারবে? কই না তো। আবির মিটিমিটি করে হাসতে লাগলো। আবিরের হাসি দেখে রিমিও হেসে দিল। আচ্ছা ভাইয়া, তুমি খেয়ে নাও, আমি আর খাবো না, অনেক খাইছি। রিমি পানি খেয়ে নিল। আবিরকে খাবার দিলে আবির খেতে লাগলো। রাইমার আম্মুর রেগে কটমট করে তাকিয়ে থাকলো। আবির খাওয়া শেষ করে চলে যেতে নিলে রাইমার আম্মু রাইমাকে বলল, রাইমা, আবিরকে চোখে চোখে রাখিস। এই ছেলেটাকে সুবিধা লাগছে না। এত বড় বাড়ি সম্পত্তি দেখে ওর মাথা খারাপ হয়ে যায় নাই তো? উফ আম্মু, এসব ফালতু কথা বলো না। আবির রিমিকে বোন ভাবছে, না হইলে ওই সহজে মেয়েদের সাথে এত মিশে না। আবার যেন দেখা যায় না তোকে রেখে রিমিকে বিয়ে করে না নেয়। রাইমার আম্মুর কথা শুনে রাকিব দাদু বিষম খেল। আবিরের দাদিমা আবিরের দাদুকে পানি দিল। রাকিব সামনে থাকা গ্লাসে পানি খেয়ে নিয়ে বলল, মামি সব সময় উল্টোপাল্টা ভাবা ঠিক না। আমার বন্ধু অতটা খারাপ না যে ছোট মেয়ের সাথে প্রেম করতে যাবে। রাকিব, তোমার সাহস অনেক বেড়ে গেছে। বড়দের মুখে মুখে কথা বলা শিখছো। আরে আজব তো, আমি জাস্ট আপনার প্রশ্নের উত্তর দিলাম। আপনি হুদায় আমার ফ্রেন্ডকে কেন খারাপ বলছেন? আর আবিরকে তো আপনার মেয়ে ভালো করে চেনে। আম্মু, তুমি আসলে সব কিছুতে বেশি কথা বললো।
আবিরকে আমি খুব ভালো করে চিনি। ওই কখনোই রিমির সাথে রিলেশন করবে না। কে বলতে পারে? ছোট ভাইয়ের সম্পদ দেখে লোভে পড়ে ওকে ফাঁসিয়ে রাখতেও তো পারে। মেজো বৌমা থামো, অনেক বলছো। আর একটা কথা কেউ বলবে না। আবিরের দাদুর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। এদিকে আবির খাটে বসে আছে। রিমি ফার্স্ট বক্স নিয়ে এসেছে। আবিরের হাত ধরে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আবির রিমির দিকে তাকিয়ে চোখের এক ফোঁটা পড়তে রিমির চোখ কুঁচকিয়ে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আবির তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। রিমি আবিরকে গালে চুমু দিল। আবির হেসে ফেলল। আবিরের ফোন বেজে উঠলে আবির কলটা রিসিভ করতে রিয়া আবার রেগে যেতে নেবে। তখনই আবির বলল, আরে ওয়েট, রাগ করার আগে শোনো, এইটা আমার বোন। কেমন বোন? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাবিটা অনেক সুইট। আমার ভাইয়ের বউ হিসাবে আমি মেনে নিলাম। ও মা, তাই? আমি কিন্তু তোমার ভাইকে মেনে নেই নাই। কেন? আমার ভাইয়া কি দেখতে খারাপ নাকি? আমার ভাইয়া তো হিরো। রিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, কচু, তোমার ভাইকে দেখতে পাগল পাগল লাগে। না, আমার ভাইয়া হিরো। আরে থামো তোমরা। আবির, তোমার হাতে তো ব্যান্ডেজ করছো কেন? হ্যাঁ, রিমি করে দিল। ধন্যবাদ রিমি পিচ্ছি। ভাবি, ভাইয়ার হাতে এমন ক্ষত হয়ে গেছে, সত্যি করে বলেন তো, আপনার সাথে রাগ করে হাতে আঘাত করেছে নাকি? না, আমার জন্য কেন করবে? তাহলে? রিয়াকে আবির ইশারা করলে রিমি দেখে ফেলে। রাগী লুক নিয়ে বলল, কি ব্যাপার, তুমি ভাবিকে ইশারা করে কি বলছো? ইশারা করছো কেন? আচ্ছা রিমি, তোমার ভাইয়ার কাছে ফোনটা দাও তো। না, আগে বলেন ভাইয়ার হাতে এইভাবে কাটলো কিভাবে? আচ্ছা বলছি, আসলে ওর আব্বুর সাথে রাগ করে ওই রেগে হাত আঘাত করেছে। কোন আব্বু? ও আব্বু। ভাইয়া, তুমি না আমাকে জ্ঞান দিলে, তাহলে এখন না ওই লোকটার জন্য নিজের হাতে ক্ষত করেছো? দূর রাখো এইসব কথা। আচ্ছা রিমি, তুমি রুমে যাও। এতক্ষণ থাকলে সবাই সন্দেহ করবে। আচ্ছা। রিমি চলে গেল। আবির রিয়ার দিকে রাগী লুক নিয়ে বলল, ওকে এইসব কেন বললে? তো কি হয়েছে? ওই কি জানে তোমার আব্বু এইবারের ছেলে? হ্যাঁ জানে, কারণ ওই আমার আব্বুর মেয়ে, মানে আমার সৎ আম্মুর মেয়ে। ওই জানে তুমি যে ওর ভাই? হ্যাঁ। ও, তাহলে তো ভালোই হইল। এই লোকটা না অনেক খারাপ। তুমি জানো রিমি আত্মহত্যা করতে গেছিল। মানে? আবির রিয়াকে প্রথম থেকে সবকিছু খুলে বলতে লাগলো। রিয়া কথাগুলো শুনে বলল, আসলে তোমার আব্বু একটা খারাপ মানুষ, ইচ্ছে করছে খুন করি। খুন করলে ওর শাস্তি কিভাবে পাবে? ওই শুনো, আমার তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আমি তোমাকে সব বুঝিয়ে বলি। আবির রিয়াকে সবকিছু বুঝিয়ে বলতে লাগলো। রিয়া আবিরের কথা শুনে বলল, চিন্তা করো না, আমি তোমার কথা মতো নিয়ে আসবো। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু জামাইবাবু। যাই হোক, ওই তোমার বেস্টুর সাথে বেশি মিশলে খবর আছে। তোমার বেস্টুকে আমার একদম পছন্দ হয় না। আচ্ছা, দূরে থাকার চেষ্টা করব। থাকো, ঘুমাবো। ওকে। রিয়া কল কাটলে আবির ফোনটা রেখে শুয়ে পড়ল। রাকিব এসেছে দেখে আবির ঘুমিয়ে গেছে। রাকিব আবিরের পাশেতে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুমের মধ্যে কারো ডাক শুনে আবিরের ঘুম ভেঙে গেল। আবির চোখ খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। আবির মুচকে হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আবার পিচ্চিটা কিছু বলবে? আর কত ঘুমাবে, ওঠো, আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবে? চলো, আমার বান্ধবীদের সাথে দেখা করাতে যাব। সবাই তোমাকে দেখতে চাইছে। ও মা, বলো কি? আমাকে কেন দেখবে? গ্রুপে তোমাকে নিয়ে কথা বলেছি, সবাই তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঘুমানো বাদ দিয়ে সারা রাত গল্প করছো ফ্রেন্ডদের সাথে। উফ, ওঠো তো। তুমি কি ওদের বলে দিয়েছো নাকি আমি তোমার ভাইয়া? বাট সমস্যা নেই, সবাই বুঝেছে রাকিব ভাইয়ার ফ্রেন্ড মানে ভাইয়া এরকম। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির খাট থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে শার্ট পরে নেয়, তারপর নিচে নেমে যায়।
নিচে নেমে তো অবাক হয়ে যায়। রাইমা আর রিমি দুজন ঝগড়া করছে। রাইমা আবিরকে দেখে আবিরের দিকে হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল। আবির ফুলদানি ক্যাচ করে ধরে ফেলল। রিমি আরও রেগে গিয়ে রাইমাকে বকা দিতে যাবে। এই তোমরা থামবে? কি শুরু করেছো দুজন মিলে? ওদের আর দোষের কি? এই আবিরের জন্যই সমস্যা হচ্ছে। এই ছেলেটা আমাদের বাড়ির 2 মেয়ের মাথা খেয়ে ফেলেছে। আবিরের আম্মু রেগে গিয়ে আবিরের কলার ধরে বলল, তোমার সাহস হয় কি করে আমাদের বাড়ির মেয়েদের সাথে ঝামেলা বাদ দিয়ে দিয়েছো? কেন? আপনি মেয়েদের মন নিয়ে খেলতে পারলে আমি কেন পারবো না? আবিরের কথা শুনে রাকিব, রিমি, দাদু সবাই অবাক হয়ে গেল। আবিরের আব্বু রেগে গিয়ে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? আমি তো ভুল কিছু বলি নাই, আমি তো ঠিক বললাম। যাই হোক, আপনার এসব ব্যবহার মানায় না। রিমি চলো, কোথায় না ঘুরতে যাবে? রিমি আবিরের আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আবিরের হাত ধরে বলল, চলো আমার সাথে, ওরা সবাই অপেক্ষা করছে। আবিরের হাত ধরে টেনে নিয়ে গেল। আবিরের আব্বু কিছু বলতে গিয়েও বলতে পারল না। রাইমার আগে হাতের কাছে যা পাইল ওইটাই মেঝেতে ছুঁড়ে মারল। আবির আর রিমিরা চলে গেল। আবির ওর সব ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়ে নিল। তারপর সবার সাথে ঘুরে গল্প করে। সন্ধ্যার দিকে বাসায় আসলো। রাইমা আবিরকে দেখে না দেখার ভান করে চলে গেল। আবির রাকিবের রুমে চলে গেল। রিমি ওর রুমে চলে গেল। আবির ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। রিমি নিচে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখে রাইমার আম্মু আর ওর আম্মু কাজের মেয়েদের সাথে রান্না করছে। রিমিকে দেখে সৎমা বলল, রিমি, তোমার বেয়াদবি দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি এসব কি শুরু করেছো? আর একটা পরপুরুষের সাথে এতক্ষণ বাইরে থাকার মানে কি? আর তখন তোমার আম্মুকে এভাবে ধাক্কা মারলে কেন? উফ আম্মু, এত কথা বলো না। আব্বু যদি নোংরামি করতে পারে, তো আমি তার মেয়ে হয়ে কেন করতে পারবো না? এইসব আমাকে শিখিও না। আমার কার সাথে কেমন ব্যবহার করতে হবে। শোনো, তোমার এত সমস্যা হলে ওনাকে বলে দিও। আমার বিষয়ে কেউ যেন নাক না গলায়। এই, তুমি সরো তো, চা বানাবো। রিমি কাজের মেয়েটাকে সরিয়ে দিয়ে চা বানাতে লাগলো। রাইমার আম্মু বলল, মেয়েটাকে একবার খারাপ বানিয়ে দিয়েছে, 2 দিনে মেয়েটার মাথা শেষ করে দিয়েছে। ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম, আর এখন দেখছি ভালো মানুষের মুখোশের আড়ালে শয়তানি। চুপ করেন, আপনি নিজেই তো মুখোশধারী ছিলেন। এখন তো সবার সামনে মুখোশ খুলেও ফেলেছেন। লজ্জা কম আপনার এই লজ্জাহীন মুখ নিয়ে অন্য কারো দুর্নাম করতে? রিমি, তুমি কিন্তু বেশি বেশি কথা বলা শুরু করছো। ভুলে যেও না আমি তোমার মেজো আম্মু হই। হাসালেন। আপনাকে আমি মেজো আম্মু তো দূর, চাচিও ভাবি না। সরেন সামনে থেকে। রিমি 2 কাপ চা বানিয়ে চলে গেল। ছাদে গিয়ে দেখে আবির এক সাইডে দাঁড়িয়ে আছে। রিমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে বলল, ভাইয়া। ভাইয়া ডাক শুনে আবিরের প্রাণটা জুড়িয়ে গেল। আবির মিষ্টি করে হাসি দিয়ে পিছনে তাকিয়ে বলল, হ্যাঁ মিষ্টি বোনও আমার। এই নাও চা। ওমা, তুমি কিভাবে জানলে আমি ছাদে আছি আর আমার চা লাগবে? বোন বলে কথা, বড় ভাইয়ের কিছু বিষয় না জানলে চলে? তাও ঠিক, বাট কিভাবে জানলে? তোমাকে ছাদে যেতে দেখেছিলাম, পরে ভাবলাম চা নিয়ে যাই। ও আচ্ছা, ধন্যবাদ বোনটা। খেয়ে দেখো তোমার বোন কেমন চা বানাতে পারে। তুমি বানাইছো? এত কষ্ট করতে গেলে কেন? যদি হাত পুড়ে ফেলতে? উফ ভাইয়া, আমাকে এত বাচ্চা ভেবো না। আমি এসএসসি পরীক্ষা দিব। আমি এখন বড় হয়ে গেছি। ওরে বাবা, কত বড় হয়ে গেছে! বিয়ে দিয়ে দিতে হবে। ভাইয়া। আবির হাসতে হাসতে বলল, ওকে বাবা, সরি। আচ্ছা, খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। আবির চা কাপে চুমু দিয়ে রিমির দিকে তাকাতে দেখলো রিমি কেমন হচ্ছে এইটা জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির চা খেতে খেতে বলল, অনেক মজা হয়েছে। তাই আমি তাহলে খেয়ে দেখি। আবির রিমি হাত থেকে কেড়ে নিয়ে বলল, না না, অনেক মজা হয়েছে। তোমাকে খেতে দিব না, আমি একাই খাবো। এত মজা হয়েছে, আমার কাউকে ভাগ দিতে ইচ্ছে করছে না। রিমি আবিরের কথা শুনে অনেক খুশি হলো। মুখ গম্ভীরভাবে বানিয়ে বলল,
ভাইয়া দেও না, আমিও একটু খেয়ে দেখি। আজ প্রথম চা বানালাম, কেমন মজা হয়েছে, আমিও একটু খেয়ে দেখি। আবির কিছু বলতে যাবে তখনই পেছন থেকে রাইমা বলল, ঢং দেখে বাজি না, চিনি বদলে লবণ দিয়ে চা বানাই দিছে, আবার বলে কেমন মজা হয়েছে একটু খেয়ে দেখি। মানে? আরে রাখো ওর কথা, কানে দিও না। অনেক মজা হয়েছে, তুমি নিচে যাও, আমি চা শেষ করে আসছি। না, আমি চা খেয়ে দেখবো। রিমি আবিরের হাত থেকে টান দিয়ে চা কাপটা নিয়ে মুখে দিয়ে উক বলে ফেলে দিল। রিমি আবিরের দিকে তাকিয়ে বলল, এটা কি হয়েছে? লবণে পোড়া, আর তুমি বলছো মজা হয়েছে? তুমি মানাইছো বৃষ্টি বের হাতে সবকিছুই বৃষ্টি। যাও। রিমি কিছু বলল না, চা কাপটা নিয়ে চা ফেলে দিয়ে চলে গেল। রাইমা আবিরের কাছে এসেছে, বলল, বাহ, কত সুন্দর প্রেম চলছে। আবির রাইমাকে কিছু না বলে নিচে ফেলে যেতে নিলে রাইমা আবিরের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে, বলল, কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমাকে তুমি ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু এইটা অন্যরকম না, বেস্ট ফ্রেন্ড হিসাবে আর বোনের মতো। বোন? কিসের বোন? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, আর তুই যে আমার এত যত্ন এত কেয়ার নিতি। যদি ভালো নাই বাসস, তাহলে সব সময় আমার পাশে কেন থাকতি? কেন আমাকে ভালো রাখার চেষ্টা করতি? বেস্ট ফ্রেন্ড মানে তাকে ভালো রাখার চেষ্টা করা, তার খেয়াল রাখা, এটাই তো। কিন্তু ওইটার ভিতরে অন্যরকম ভালোবাসা খুঁজে বোকাবি। শুনে রাখো, আমি রিয়াকে ভালোবাসি। কি? রিয়া তো তোর মামা তো বোন। হ্যাঁ, কিন্তু আমি ওকে ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে আর আমি ওকে। তাহলে রিমি? রিমি ছোট বোনের মতো, ওকে নিয়ে খারাপ ধারণা করা, তোদের মানসিক সমস্যা আছে। আবির কথাটা বলে ছাদ থেকে চলে আসলো। আবির রুমে গিয়ে বসে থেকে ভাবতে লাগলো। হঠাৎ করে আবিরের ফোনটা বেজে উঠল। আবির ফোনটা হাতে নিতে দেখে ওর মামি কল দিয়েছে। বুঝতে পারলো এইটা ওর মামি না, এইটা রিয়া। আবির তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে বলল, কেমন আছো আবির? ভালো না গো, তোমাকে অনেক মিস করছি। তুমি কেমন আছো? ফাজিল, খালি দুষ্টুমি। আচ্ছা শোনো, তোমাকে একটা জিনিস দেখাবো। কোনো কথা না বলে মিউট করে রাখো। আবির মিউট করলে রিয়া আস্তে আস্তে আবিরের আম্মুর রুমে জানালা দিয়ে ক্যামেরা ধরে লুকিয়ে গেল। আবির যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির ওইখান থেকে সরে যেতে বলল। রিয়া আবিরের রুমে চলে গেল। রুমে গিয়ে আবির মিউট করে বলল, তার মানে আম্মু? যা ভাবছো ওইটাই। ফুপি জানে আমরা সবাই বাইরে চলে গেছি, কিন্তু আমি যে তোমার রুমে আছি এটা ফুপি জানতো না। আমি ঘুম থেকে উঠে ফুপির রুমে যেতেই জানলা দিয়ে এই অবস্থা। পরে কিছু দূর গিয়ে তোমাকে আমি ভিডিও কল দিয়েছি। আসলে এইসব চলছেটা কি? আমাদের সাথে এইসব মিথ্যা নাটক কেন করছে? আমার মাথায় কিছু আসছে না। খোঁজ নিতে হবে। তোমার আব্বুর রুমে যাও, গিয়ে দেখো তো উনি কি করে। আচ্ছা, যাচ্ছি। আবির ওর ফোনটা রেখে ওর আব্বুর রুমের কাছে গেল লুকিয়ে। রুমের সামনে গিয়ে জানালার সামনে না থাকায় উপায় না পেয়ে দরজার আড়ালে আস্তে আস্তে কান দিয়ে শুনতে গেল। সেও কারোর সাথে কথা বলছে। আবির দরজা খুলে ভেতরে ঢুকে আবিরের আব্বুর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে দেখে ওর আম্মু ভিডিও কলে। আবিরকে দেখে থতমত খেয়ে গেল। আবির রাগে দুই চোখ লাল বর্ণ ধারণ করলো। আবিরের আম্মু কিছু বলতে যাবে তার আগে আবির বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আবির, তোমাকে আমি পরে বলবো, এখন প্লিজ মাথা ঠান্ডা করো। আরে আন্টি কি বলেন, আমাকে কি বোঝাবেন? আমি বোঝার অনেক বুঝে গেছি, আমার আর কিছু বোঝার দরকার নাই। ফোন কাটবে না আবির, আমার কথা শোনো। আবির ফোনটা কেটে দিয়ে ওর আব্বুর হাতে ফোনটা দিয়ে বলল, দুঃখিত এভাবে আপনার ফোন নেওয়ার জন্য। আবির কথাটা বলে চলে যেতে নেবে, সাথে সাথে আবিরের আব্বু পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির এক ঝটকায় সরিয়ে দিয়ে ঘুরে তাকিয়ে রাগী লোক নিয়ে কিছু বলবে, ওর আব্বুর দিকে তাকিয়ে দেখে ওর আব্বুর চোখের পানি। আবির কিছু না বলে চলে যেতে নিলে আবিরের আব্বু পিছন থেকে হাত ধরে জোর করে বসিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, তুমি ওইখানে বসো, আমি তোমাকে আজ সব বলবো। আমার কিছু শোনার প্রয়োজন নাই, সব নাটকবাজ।
আমার কথা, সম্পূর্ণ কথা শোনো, তারপর যা ইচ্ছা শাস্তি দিও আমাদের। কি কথা শুনি? প্রথম তো তোমার মা আমার স্ত্রী, মানে আমাদের বিয়ে হয়েছিল, যেটা তোমার দাদিমা জানার পর সম্পর্কটা মেনে নেয় নাই, কারণ তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমাদের বিজনেস আর তাদের বিজনেস একসাথে হলেই তাদের অনেক লাভ হবে, যার কারণে আমাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল। আর তোমার নানু ভাইকে টাকা দিয়েছিল যাতে তার মেয়েকে নিয়ে চলে যায়, আর যদি না যায় তাহলে তোমার আম্মু আর তোমাকে মেরে ফেলবে, যার কারণে তোমাকে আর তোমার আম্মুকে বাঁচানোর জন্য এমনটা করতে হয়েছে। তোমার আম্মুর থেকে সকল কিছু শেয়ার করার পর আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আর তোমার খালামণি, মানে যাকে তুমি আম্মু বলো, সে তোমাকে লালন পালন করেছে। তোমাকে নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তোমাকে বাঁচানোর ভয়ে ওদের সামনে তোমাকে অস্বীকার করেছিলাম। এটাতে তোমার আম্মু পাগল হওয়ার অভিনয় করে চলে। আর তোমার নানু মানুষটাই বেশি সুবিধার ছিল না, তোমাকে বিক্রি পর্যন্ত করতে চেয়েছিল। পরে তোমার খালামণির মায়া হলে উনি তোমাকে নিয়ে চলে যায়। তারপর থেকে আর তোমার কোনো খোঁজ আমি পাই নাই, কারণ আমার সাহস নেই তোমার খালামণির বাসায় যাওয়ার। বিশ্বাস করো, আমরা যা করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি। মজা পাইলাম আপনার এইসব ফালতু কাহিনী শুনে। আমাকে কি সিনেমার গল্প বলছেন? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো। আমার কাউকে জিজ্ঞেস করার নাই, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। আবির ওর আব্বুর রুম থেকে বের হয়ে গেল। রাকিবের রুমে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলো আর ভাবতে লাগলো, আম্মু আমার সাথে এমন মিথ্যা নাটক করলো, আমাকে এত কষ্টে দেখেও কিভাবে এমন পাগলের নাটক করে থাকতে পারলো। আমাকে বাঁচানোর চিন্তা থাকলে আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলতো না। যখন বাবা মাকে খুব কাছে পেতে চাইতাম তখন কেউ আমার পাশে আসে নাই। ছোটবেলায় আমার তো ইচ্ছে করতো বাবা মার সাথে গল্প করা, তাদের সাথে ভালো স্মৃতি তৈরি করার। সেখানে আমি কি করছি? খালামণিদের বাবা মা ভেবে তাদের কথা মতো চলছি। এত কাজ করার পর একটু ভুল হইলে কেউ মারা বাদ দেয় নাই। মা বলে চিৎকার করে কান্না করতাম। কতবার তো আম্মুর সামনে আমাকে মেরেছে, কই একবার তো কাছে এসে আদর করে নাই, উল্টা শুধু দেখে গেছে। আসলে মানতে হবে আম্মু তুমি অনেক ভালো অভিনেত্রী। আবির কথাগুলো ভাবতে ভাবতে খেয়াল করে নাই ওর চোখ বেয়ে যে পানি পড়ছে। আবির চোখ মুছে খাট থেকে উঠে ব্যাগে শার্ট প্যান্ট গুছিয়ে নিতে লাগলো। ব্যাগ গুছিয়ে আবির পোশাক পরিবর্তন করে ব্যাগটা কাঁধে তুলে নিল। সিঁড়ি বেয়ে নিচে গিয়ে দেখে সবাই সোফায় বসে আছে গোল করে। আবিরকে দেখে সবাই অবাক হয়ে গেল। রিমি আবিরের কাঁধে ব্যাগ দেখে বলল, কি ব্যাপার, তোমার কাঁধে ব্যাগ কেন ভাইয়া? চলে যাব। চলে যাবে মানে? সরি, যাবি মানে? আবির মিষ্টি করে হাসি দিয়ে ওদের দিকে এগিয়ে দিয়ে আবির ওর দাদুর কাছে গিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা ওর দাদুর হাতে দিয়ে বলল, দাদু আমি চলে যাচ্ছি, আর আমার এইটা কোনো দরকার নাই। রাকিব ভাইয়াকে বলেন এই ফোনটা রিস্টেক দিয়ে দিবে। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়েছে। রাইমা আবিরকে বলল, তোমার ফোন দাদুকে ফিরিয়ে দিচ্ছ মানে? আমি তোর সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই দয়া করে এখানে কথা বলিস না। আবির কি হয়েছে, তুমি চলে যাচ্ছ কেন? আবির, এভাবে চলে যাওয়ার মানে কি? আমার ইচ্ছে তাই আমি চলে যাচ্ছি। নিজের ইচ্ছেতে এসেছিলাম, নিজের ইচ্ছে চলে যাব। উফ, সবাই এত নাটক কেন করছো? চলে যেতে চাচ্ছে, যেতে দাও। এত ন্যাকামি করতে হবে কেন? একদম, আবির চলে যাচ্ছে, চলে যেতে দাও। এই আর কিছু দিন থাকলে আমাদের মেয়েগুলোর মাথা নষ্ট করবে আরও। ওর মতো লোভী ছেলে আমি একটাও দেখি নেই। রাইমার আম্মু আরো অনেক কিছু বলতে লাগলো। আবির রাগে রাইমার আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি কি কখনোই চুপ থাকতে পারেন না? সব সময় বকবক করে যান কেন? আর লোভী কাকে বলছেন? হ্যাঁ, আমি লোভী নাকি আপনি? আবির, মুখ সামলিয়ে কথা বলো। আমি কি লোভ করছি? হ্যাঁ, আপনি কি লোভ করছেন? আমার মুখ খুলায়েন না। চুপচাপ চলে যাচ্ছি, চলে যেতে দেন। আবির, তুই আমার আম্মুর সাথে এভাবে কথা বলতে পারিস না। তোর আম্মু কোন হিসাবে আমাকে লোভী বলে? যাই হোক, ওইসব বাদ, যেটা বলার ছিল। দাদু,
এইটা আপনি আমাকে হয়তো ভালোবেসে কিনে দিয়েছেন। আপনার টাকায় আজ আমি এত বড় হয়েছি। আপনার ঋণ হয়তো শোধ করতে পারবো না। এখন আর আমার জন্য কোনো টাকা আব্বু আম্মুর কাছে পাঠাবেন না। আমি যথেষ্ট বড় হয়েছি, নিজেই ইনকাম করার বয়স হয়েছে, তাই আমি নিজের ইনকামে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চাই। আমার কারো পরিচয়ের কোনো দরকার নাই। আমি অন্য পরিচয়ে বড় হয়েছি। আমি সারা জীবন তাদের পরিচয়ে বড় হতে চাই। তারা আমার বাবা মা, তারাই আমার সব। আমি মনে করি আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই রক্ত সব সমস্যা। যদি আমার ভালোবাসার মানুষটা না থাকতো, তাহলে আজ আমি এখানে আমার শরীরের সম্পূর্ণ রক্ত দিয়ে আপনার ছেলের পায়ে কাছে জমা করে দিতাম। আবির কথাটা বলে কিছুক্ষণ দম নিল, তারপর ডুকরে কেঁদে উঠল, চোখের পানি মুছে বলল, যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। ভালো থাকেন, নিজের যত্ন নিয়েন, আর কখনোই আমার খোঁজ নিয়েন না। আজ থেকে আমি সবার কাছে মৃত। আর রিমি বোন, আমার ভালো থেকো। তোমার আম্মুকে আর বোনদের দেখে রেখো। তুমি একমাত্র আসো যে ওদের ভালো রাখতে পারবে। তাছাড়া সবগুলো নাটকবাজ। আবির কথাগুলো বলে চলে যেতে লাগলো। রিমি আবিরের হাত ধরে বলল, ভাইয়া, তুমি চলে যাচ্ছ কেন? তুমি না বলেছিলে সব ঠিক করে দেবে? তাহলে এখন কেন চলে যাচ্ছ? ভাইয়া, আমি তো তোমাকে এত বছর পর পেয়েছি, আর তোমাকে হারাতে চাই না। ভাইয়া প্লিজ যেও না। আমাকে দরকার নাই, আমার কিছুই করতে হবে না। ওই লোকটার আশা ছেড়ে দাও তোমরা। বোন থাকো, আমাকে যেতে হবে। আবির রিমির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। রিমি কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রাকিব ভাইয়া, তুমি ভাইয়াকে যেতে না করো। দাদু, তুমি চুপ করে আছো কেন? ভাইয়াকে যেতে না করো। আবিরের দাদু সোফায় ধপাস করে বসে পড়ল। সবাই আবিরের দাদুকে ধরতে যাবে। আবিরের দাদু চোখে ফেলতে ফেলতে বলল, আমি কিভাবে আটকাবো যেখানে সেই নিজেই থাকতে চায় না, শুধু নিজের কষ্টটা বুঝে চলে গেল। একবার ভাবলো না এই বুড়ো দাদুটা তার অপেক্ষায় প্রহর গুনত, আর সেখানে সেই নিজের কথা কষ্টটুকু বুঝে চলে গেল। ওকে যেতে দাও দাদু ভাই, ওই ভালো থাক। তোমাদের কিছু আমি বুঝতে পারছি না, এগুলো কি শুরু হয়েছে? ওই ছেলেটার জন্য তোমাদের এত কিসের টান, এত কিসের আবেগ? এইসব ন্যাকামি বন্ধ করবে? আবিরের দাদু কিছু বলতে যাবে, তার আগে আবিরের দাদু আবিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সদর দরজা লাগিয়ে দিয়ে বলল, আবির, চলে যাস না বাপ, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আর কারো কথা শুনবো না, আমি আর কাউকে ভয় পাবো না। আবির, আমি তোকে হয়তো ছোটবেলার দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না। আবির, আমি তোকে হয়তো ছোটবেলার দিন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোর আম্মু তোকে সম্পূর্ণভাবে তোর প্রাপ্ত ভালোবাসার অধিকার ফিরিয়ে দিব। বাবা মার চলে যাস না, আমি তোর পায়ে ধরছি। আবিরের আব্বু আবিরের পা ধরতে যাবে, সাথে সাথে আবির সরে দাঁড়িয়ে বলল, এইসব কি করছেন? আমার পা কেন ধরছেন? ওই শফিক, ভালো হয়ে গেছোস? এইসব কি করছোস? আমি কিছু বুঝতে পারছি না, সবাই আবিরের চলে যাওয়াতে এত নাটক কেন করছে? উফ, আম্মা ভাবি চুপ করবেন? আপনারা চুপ করেন প্লিজ। শফিক, তুই ওই ছেলের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করতে পারলি? ওই ছেলেই আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে। আবিরের দাদিমা কথাগুলো বলে ন্যাকা কান্না করা শুরু করলো। আবিরের দাদু রেগে গিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, তুই একদম কথা বলবি না। তোর এই ন্যাকামির জন্য আজ আমার নাতি আমাদের থেকে এত দূরে থেকেছে। শুধুমাত্র তোর জন্য আমার নাতি অন্য কারো সন্তান হিসাবে বড় হয়েছে। তোর জন্য আমার পুত্রবধূ পাগল হয়ে নিজের সন্তানকেও চেনে না। তোর এত টাকার লোভ যে নাতিকে খুন করার কথা ভাবতে একবার দ্বিধাবোধ করস নাই? শোন, কেন সবাই নেকা কান্না করছে শুনতে চাস? ওইটা আমার একমাত্র নাতি আবির চৌধুরী, যে এই বাড়ির মালিক। আমি আমার নাতির নামে এই বাড়ি অনেক আগেই লিখে দিয়েছি। ওই চাইলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আবিরের দাদুর কথা শুনে সবাই অবাক চোখে আবিরের দিকে তাকালো। আবিরের দাদিমা যেন বিশ্বাস করতে পারছে না। আবিরের সৎ মা আবিরের দিকে তাকিয়ে বলল, কি তার মানে আমাকে এতনি সব মিথ্যা কথা বলেছেন? ওনার ছেলে সন্তানও হয়েছিল, আর আমাকে বলেছেন ওনার গার্লফ্রেন্ড হয়, আর এখন বলছেন পুত্রবধূর সাথে আমার
ছেলেও আছে, আবার ছেলের বাড়িতে নিয়ে আসলে তাও আবার অন্য পরিচয় দিয়ে। আর কত আমাকে ঠকাবেন? আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আপনাদের এই মিথ্যা অভিনয় নাটক আর সহ্য হচ্ছে না। আবিরের সৎমা মাথা ঘুরে পড়ে যেতে নেবে। আবির দৌড়ে যেতে যেতে লাগলো। যাওয়ার আগেই সৎমা মেঝেতে পড়ে গেল। আবির রিমি গিয়ে মেঝে থেকে আবিরের সৎমাকে তুলে নিল, সোফায় শুয়ে দিয়ে বলল, আন্টি চোখ খুলেন। আন্টি কি হইল আপনার? আম্মু চোখ খোলো। ও আম্মু, কি হলো তোমার? কথা বলছো না কেন? রিমি তুমি আন্টিকে ধরো, আমি পানি নিয়ে আসছি। রিমি ওর আম্মুর পাশে বসতে আবির দৌড়ে গিয়ে জগে পানি নিয়ে এসেছে। রিমির আম্মুর মুখে ছিটে দিতে লাগলো। আবিরের আব্বু ওর সৎমাকে টাচ করতে যাবে, আবির ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূরে থাকেন, ওনাকে কোন হিসাবে স্পর্শ করছেন? আবিরের সৎমা চোখ খুললে আবির কোলে তুলে নিয়ে তার রুমে নিয়ে গেল। আবিরের সৎমা কান্না করে যাচ্ছে। আবির ওনার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কান্না করছেন কেন? কান্না করে কোনো লাভ আছে? নিজেকে সামলাতে শিখেন। বেঈমানদের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই নাই। আম্মু প্লিজ কান্না করো না। আম্মু তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? প্লিজ আম্মু কান্না করো না। আম্মু চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। আমি এখানে থাকতে চাই না। আবির কিছু বলতে যাবে, পিছনে ঘুরে দেখে ওর আম্মু আর রিয়া এসেছে, হাজির হয়েছে। আবির রেগে বলল, এসে গেছেন আপনি তাহলে? আবির তুমি সাইডে আসো। আমি কেন সাইডে যাব? আপনি এখানে কি করতে এসেছেন? ওনাকে মেরে ফেলতে নাকি? আবির ফালতু কথা বলো না। আবিরের আম্মু রিমির আম্মুর কাছে গিয়ে রিমির আম্মুর 2 হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও বোন। তুই কেন ক্ষমা চাচ্ছিস? সব দোষ আমার। তাদের কোনো দোষ নাই, সব দোষ আমার। বৌমা তুমি আমায় ক্ষমা করে দিও। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আবিরের দাদিমা কান্না করতে করতে আবিরের আম্মুর আর রিমির আম্মুর পা ধরতে যাবে, সাথে সাথে আবিরের আম্মু আর রিমির আম্মু পা সরিয়ে বলল, আম্মা কি করছেন? প্লিজ ক্ষমা চাইবেন না। আপনি আমাদের বড়, আমাদের পা ধরে আমাদের লজ্জিত করবেন না। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি সেখানে ক্ষমা চাইলে আমার পাপের শাস্তি হবে না। আমি বুঝে গেছি আমার পাপের শাস্তি কিভাবে পেতে হবে। দাদুভাই আমাকে ক্ষমা করে দিও। আমি টাকায় এত লোভী ছিলাম যে তোমাকে খুন করার কথাও ভাবতে আমার সময় লাগে নাই। দাদুভাই তোমার আম্মু আর আব্বু ভুল বুঝে না, সব দোষ আমার। লোভের বশে আমি এইসব করে ফেলেছি। ছোটবেলায় আমার আম্মা আব্বা টাকার জন্য চিকিৎসা না পেয়ে মারা যায়। যেখান থেকেই আমার মাথা চেপে বসে টাকার লোভ। যেখানেই টাকা সেখানেই আমি থাকতাম। দোয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে আবিরের দাদিমা আবিরের দাদুর কাছে গিয়ে 2 হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও। সারা জীবন তোমাকে খুব কষ্ট দিয়েছি, তোমার জীবনটা জাহান্নাম করে রেখেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর তোমাদের মাঝে থেকে তোমাদের জীবনটাকে আর জাহান্নাম বানাতে চাই না। নিজের যত্ন নিও আর সবাইকে দেখে রেখো। আবিরের দাদু কিছু বলতে যাবে, তার আগে আবিরের দাদিমা দৌড়ে চলে গেল। আবিরের দাদুর আবিরের দাদিমার পিছন পিছন যেতে লাগলো। কিছুক্ষণ পর চিৎকার শব্দ পেয়ে সবাই দৌড়ে আবিরের দাদুর রুমের সামনে গিয়ে দেখে আবিরের দাদু কান্না করছে আর বলছে, রাহেলা এমন পাগলামি করো না, দয়া করে আমাকে একা করে চলে যেও না। দাদু কি হইছে? দাদিমা ভিতরে কি করে? আবির দরজা ভাঙতে হবে, নানি গলায় দড়ি বাঁধছে। কি পাগল হয়ে গেছে নাকি? আবির পাশে রুমে ঢুকে সেদিনের মতো ব্যালকনি দিয়ে রুমে ঢুকে ওর দাদিমার পা জড়িয়ে ধরে বলল, দাদিমা এমনটা করেন না। আপনার কিছু হইলে আমাকে আদর করবে কে? আপনার যদি কিছু হয় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। দাদিমা আমি অতীত ভুলে গিয়ে আবার নতুন করে আমার ফ্যামিলি পেতে চাই। দাদিমা এমন কাজ করেন না। আবিরের কথা শুনে আবিরের দাদিমা কান্না করতে করতে বলল, দাদুভাই আমাকে ছেড়ে দাও। আমি অনেক খারাপ একটা মহিলা, যে কিনা নিজের সন্তানের কথা ভাবে নিজের সন্তানের সুখ কেড়ে নিয়েছে। আমি বাঁচতে চাই না। দাদুভাই ছেড়ে দাও আমাকে। আপনার কি মনে হয়
আপনি নিজেকে শেষ করে দিলে আপনার সন্তানরা ভালো থাকবে? উল্টো তারা ভেঙে পড়বে। আমি জানি প্রতিটা মা বাবা তাদের সন্তানদের ভালোই চায়, কিন্তু মাঝে মাঝে তারা ভালো চাইতে গিয়েও খারাপ করে ফেলে। এখানে আপনার দোষ নাই। প্লিজ দড়িটা সরিয়ে ফেলেন। আম্মা, এমনটা করবেন না, আপনার দোহাই লাগে। কথাগুলো বলে ভেঙে পড়ল। আবির দাদিমাকে বলল, দেখছেন আপনারা সন্তানেরা আপনার জন্য পাগলের মতো কান্না করছে। আপনি যেমন হন তাও তো আপনি ওনাদের আম্মু, তাই না? দয়া করে দড়িটা সরিয়ে ফেলেন। রাকিব ব্যালকনি দিয়ে উঠে এসেছে। দরজা খুলে দিলে আবিরের আব্বু, আবিরের চাচারা সবাই দৌড়ে এসেছে। আবিরের দাদিমাকে নামিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির একপাশে দাঁড়িয়ে সবার কান্না করা দৃশ্য দেখছে, আর ওর আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, না, এমন রাগ দেখানো যাবে না। আম্মুকে আমি হারাতে পারবো না। এইসব রাগ অভিমান রেখে কী লাভ? বাঁচবো কতদিন? যতদিন বেঁচে আছি সবাইকে নিয়ে ভালো থাকা দরকার। আবির ওর আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আবিরের আম্মু পিছনে উঠল। আবির ওর আম্মুকে বলল, আম্মু, তুমি এমন কিছু যেন করো না। আমি তোমার উপরে রেগে নাই। আবিরের মুখ থেকে এমন কথা শুনে খুশিতে চোখের পানি বের হয়ে গেল। আবিরের আম্মু সামনের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো, আর আবিরকে বলল, না, কখনোই এমন করব না, আর আমাকে ক্ষমা করে দে। করে দিয়েছি, আর আমার সাথে নাটক করো না। না, করব না। আবির আর ওর আম্মুর মাঝে মিল হতে দেখে সবাই হেসে উঠল। সবার সাথে সবার ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়ে নিল। আবির রিয়ার দিকে তাকাতে রিয়া চোখ সরিয়ে নিল। রিমি রিয়ার দিকে তাকিয়ে বলল, আরে আমার ভাইয়ার বউ এসেছে, আর আমরা সবাই কি না তাকে পাত্তাও দিচ্ছি না। ভাইয়ার বউকে? আরে আম্মু, ওটা তোমার ছেলের বউ, মানে আবির ভাইয়ার গার্লফ্রেন্ড। রিমির কথা শুনে সবাই রিয়ার দিকে তাকাতে রিয়া লজ্জা পেয়ে গেল। আবিরের সৎমা রিয়ার কাছে গিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে। মেজো আম্মু, আমি চয়েস করি নাই, ওই আপনার ছেলেকে চয়েস করেছে। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। আবিরের দাদিমা বলল, আমার নাতবউকে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসতে হবে, না হলে আমার শফিকের মতো একাই বিয়ে না করলেই হয়। সমস্যা নাই, বিয়ে করলে আমি পরে আপনার মতো কাজ করব। কথাটা বলে হাসতে লাগলো। রিয়া ভ্রুকুচকে বলল, ফুপি, তুমি আমার সাথে এমন করবে? যাও, তোমার ছেলেকে আমি বিয়ে করব না। রিয়া মুখ ভেংচি দিয়ে চলে যেতে নেবে, সাথে সাথে আবির হাত ধরে টান দিয়ে বলল, আমাকে বিয়ে করবেন না তো কাকে করবেন? আমার জামাইকে ছাড়ো। সবার সামনে এমনভাবে ধরতে লজ্জা করে না? আবির সাথে সাথে রিয়ার হাত ছেড়ে দেয়। সবাই হেসে ওঠে। 2 মাস পর আবির আর রিয়ার বিয়ে পড়িয়ে রিয়াকে বাসর ঘরে বসিয়ে রেখে রিমি চলে গেল। আবির বাসার ঘরে ঢুকতে রিয়া কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবিরের উপরে ঝাঁপিয়ে পড়ল।